Rolling. Video 4. Baba, video 4. Take 1. ছোট বন্ধুরা আরও একবার স্বাগত। আমি প্রথমেই মাফ চেয়ে নিচ্ছি, কারণ আমরা অনেক দিন আসলে তোমাদের সামনে আসিনি। আমি ব্যক্তিগতভাবে খুব বেশি একটু আশাবাদী হয়ে গিয়েছিলাম যে ভাবছিলাম সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। তো সত্যি কথা বলতে আমি কিছুদিন ঘুমিয়ে নিয়েছি যে এর ভিতরে হয়তো সব ঠিক হয়ে যাবে। এই অনলাইন ক্লাসের যে ঝামেলাটা, ক্যামেরার সামনে দাঁড়ানো, সাজুগুজু করে আসা, এগুলো হয়তো বা লাগবে না। কিন্তু দেখলাম যে এত সহজে মনে হয় হবে না। তো এই জন্য আবার তোমাদের সামনে চলে আসা। আর তারপরে কৌশিক আমাকে খুব মোটিভেট করলো যে আমাদের আসলে অনলাইনে এই ক্লাসগুলো চালানো উচিত, কারণ আমাদের মননের বাইরেও আমরা গোটা দেশ বা পৃথিবীর অন্য যে কোনো জায়গায় বসে যারা বাংলা ভাষাভাষী বিজ্ঞান পড়ছে তাদের জন্য হয়তো আমরা একটা অবদান রাখতে পারি। তো সেই জন্য আসলাম। আর আমার বন্ধু হাবিবের একটা কথা আমাকে খুব বেশি অনুপ্রাণিত করছে। সেটা হচ্ছে যে ডাজন্ট ম্যাটার হাউ স্লো ইউ গো অ্যাজ লং অ্যাজ ইউ কিপ মুভিং। তো আমরা যদিও আস্তে আস্তে আসছি ভিডিও নিয়ে, তারপরেও যেহেতু আসবো, তো এই জন্য ধন্যবাদ তোমাদেরকেও যারা আমাদের ভিডিওগুলো দেখে আমাদেরকে সমস্যাগুলো ধরে ধরে দিচ্ছ। তোমাদের জন্য আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আর কি। তো আজকে আমরা দেখব হচ্ছে অম্লক্ষার সাম্যাবস্থার গাণিতিক সমস্যাগুলো। গত দুটো ক্লাসে আমরা দেখেছিলাম অম্লক্ষার সাম্যাবস্থার তাত্ত্বিক আলোচনা। তোমরা যারা ক্লাসগুলো মিস করেছো তারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে আবার লিঙ্ক দেওয়া থাকবে, ক্লাসগুলো দেখে নিও। বিশেষ করে গত ভিডিওর শেষের যে অংশটা যেখানে আমরা সূত্রের প্রতিপাদনগুলো করেছিলাম ওখানে একটু অবশ্যই দেখে নিও, কারণ সূত্র ছাড়া তো অঙ্ক করা যাবে না। আর সূত্রের ওখানে প্রমাণে বেশ কিছু ঝামেলা দেখানো হয়েছিল যে সব সূত্র সব জায়গায় প্রযোজ্য না। তো ওটা একটু দেখে নিলে ভালো হয়। আমি আবারও যদিও সূত্রগুলো লিখে দিচ্ছি, কিন্তু প্রমাণগুলো আমি এখন আর করব না, ভিডিওর লেন্থ একটু বেশি বড় হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। তো এই অধ্যায়ের অঙ্ক বলতেই আসলে আমরা মূলত পিএইচের সমস্যাবলী বুঝবো, মানে পিএইচ নির্ণয়, যে কোনো দ্রবণের বিভিন্ন অম্লীয় দ্রবণ, ক্ষারীয় দ্রবণ, এদের পিএইচ নির্ণয়। বাফার দ্রবণের গাণিতিক সমস্যাগুলো আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব, কারণ বাফার দ্রবণের আগে থিওরিটা বুঝতে হবে। থিওরি যেহেতু এখন আলোচনা হয়নি, ওটার গাণিতিক সমস্যায় যাব না, কিন্তু তার আগে আমরা একটু পিএইচ সম্পর্কে ভালো একটা দখল তৈরি করে নিব যে পিএইচ কীভাবে বের করতে হয়। তো পিএইচ নির্ণয়ের সূত্রগুলো হচ্ছে কীরকম একটু দেখি আমরা। পিএইচ ইকুয়াল টু আমরা দেখেছিলাম মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো একইভাবে বলা যায় পি অফ ওএইচ ইকুয়াল হচ্ছে মাইনাস লগ অফ ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা। এক্ষেত্রে বলে রাখি, এই এইচ প্লাস আয়নের ঘনমাত্রা বলতে যে দ্রবণের তুমি পিএইচ বের করতে চাচ্ছ ওই দ্রবণে যতগুলো হাইড্রোজেন আয়ন আয়নিত অবস্থায় আছে, ভালো করে মনে রেখো, যতগুলো হাইড্রোজেন আয়ন আয়নিত অবস্থায় থাকবে তাদের সবার ঘনমাত্রা, তাদের টোটাল যে কনসেন্ট্রেশন হবে, মোট ঘনমাত্রাটা এখানে বসাতে হবে। তো ধরো কোনো একটা দ্রবণে অ্যাসিড আছে, তো অ্যাসিড থাকলে অ্যাসিড থেকে অবশ্যই প্রোটন আসে। অন্য কোনো মাধ্যমেও যদি প্রোটন আসে ওই দ্রবণের মধ্যে, সেই প্রোটনের ঘনমাত্রাটাও আমাদের কনসিডার করতে হবে, বিবেচনা করতে হবে। যেমন ধরো একটা অম্ল দ্রবণে, একটা অ্যাসিড দ্রবণে প্রোটনের আর উৎস কি হতে পারে, মানে অ্যাসিড তো আছে, অ্যাসিড থেকে প্রোটন আসবে, আর কোথাও থেকে কি প্রোটন আসবে? হ্যাঁ, আসতে পারে। তোমরা কিছু অঙ্ক আছে দেখবে সেখানে পানি থেকেও যে পরিমাণ প্রোটন আসে, কারণ পানিও তো বিয়োজিত হচ্ছে, পানি থেকে আসা সেই প্রোটনের পরিমাণটাকেও তোমার অ্যাসিড থেকে আসা প্রোটনের সাথে সংখ্যা যোগ করে টোটাল ঘনমাত্রাটা বের করতে হবে। এখানে কিন্তু সেই ঘনমাত্রা বসাতে হবে। একইভাবে হাইড্রোক্সিল আয়নের ক্ষেত্রেও একই কথা সত্যি, যে তোমার ক্ষার থেকে আসা যে হাইড্রোক্সিল আয়ন আছে এর সাথে পানি থেকে আসা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাও এখানে যোগ করতে হবে, যোগ করে টোটাল ঘনমাত্রাটা এখানে বসাতে হবে। আচ্ছা, পিএইচ নির্ণয়ের জন্য আর কি সূত্র থাকতে পারে? মাইনাস লগ অফ রুট ওভার অফ কে এ ডট সি। এই সূত্রটা আমরা কোত্থেকে পাচ্ছি? এটার প্রমাণ আমি গত লেকচারে দেখিয়েছিলাম, গত লেকচারের শেষে পাবে, একটু দেখে নিই ওখান থেকে। আমি আর এখন দেখাচ্ছি না সময়ের জন্য। এটা এসেছে, আমরা মূলত অসওয়াল্ডের লঘুকরণ সূত্র ব্যবহার করেছি, করে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাকে ইনডিরেক্টলি এভাবে লেখা যায়। যেক্ষেত্রে মনে করিয়ে দেয় কে ছিল হচ্ছে ওই অ্যাসিডের
বিয়োজন ধ্রুবক, আর সি হচ্ছে ওই অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা। এইচ প্লাস আয়নের থার্ড ব্র্যাকেট এইটা হচ্ছে তোমার প্রোটনের ঘনমাত্রা, আর সি হচ্ছে অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা। এখানে তাহলে লিখতে পারবো আমরা মাইনাস লগ অফ রুট ওভার অফ কেবি ডট সি, যেক্ষেত্রে কেবি হচ্ছে ওই ক্ষার দ্রবণের বিয়োজন ধ্রুবক। এরপর আসো, তবে একটা সাবধানবাণী দিয়ে রাখি, যেটা আমি গত লেকচারে দিয়েছিলাম, সেটা হচ্ছে এই সূত্রটা আর এই সূত্রটা একই রকম ফরম্যাট দেখতেই পাচ্ছ। এই সূত্রগুলো সব সময় প্রযোজ্য না, সব ক্ষেত্রে প্রযোজ্য না, শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা হচ্ছে মনোপ্রোটিক। অবশ্যই দুর্বল হতে হবে। মনোপ্রোটিক, মনোপ্রোটিক বলতে কি বুঝাচ্ছি, যাদের মনে নেই তাদের আবারও পিছনের ভিডিও দেখতে হবে। মনোপ্রোটিক বলতে বোঝায় যে অ্যাসিড বা ক্ষারের তুল্য সংখ্যা এক, অর্থাৎ সে একটা মাত্র প্রোটন ছাড়ে বা একটা মাত্র প্রোটন গ্রহণ করে। যেমন ধরো HCl, এটা একটা মনোপ্রোটিক অ্যাসিড। HCN, হাইড্রোজেন সায়ানাইড, এটা একটা মনোপ্রোটিক অ্যাসিড। তারপরে কার্বনিক অ্যাসিডের ক্ষেত্রে কি এটা প্রয়োগ করা যাবে এই সূত্রটা? অবশ্যই না, কারণ কার্বনিক অ্যাসিডে দুইটা প্রোটন ছাড়ে। সালফিউরিক অ্যাসিডে তো করাই যাবে না। CH3COOH, এর ক্ষেত্রে কি করা যাবে? অবশ্যই করা যাবে, কারণ সে একটা মাত্র প্রোটন ছাড়ে। তোমরা হয়তো ভাবছো এই হাইড্রোজেনগুলোকে সে প্রোটন আকারে ছাড়ছে না কেন? তোমাকে পিছনের ভিডিওগুলো আবারও ভালো করে দেখতে হবে যদি এটার উত্তর খুঁজে না পাও। তারপরে আমি একটু মুখে বলে দিই, এই হাইড্রোজেনগুলো প্রোটনিক হাইড্রোজেন না, অর্থাৎ এই হাইড্রোজেন প্রোটন আকারে বেরিয়ে যেতে পারে না, কিন্তু COOH এর যে হাইড্রোজেনটা, এটাকে আমরা প্রোটনিক হাইড্রোজেন বলি, এটা প্রোটন আকারে বের হয়ে যেতে পারে। তারপরে ক্ষারের কথা যদি বলি, কথার কথা তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, তার জন্য তুমি এই সূত্রটা প্রয়োগ করতে পারবে, কারণ এখানে হাইড্রোক্সিল মূলক একটা আছে, অর্থাৎ তার তুল্য সংখ্যা এক। অথবা অন্যভাবে বলা যায় সেটা হচ্ছে যে এই ক্ষারটা একটা মাত্র প্রোটন গ্রহণ করবে। সুতরাং যারা একটা মাত্র প্রোটন ছাড়ে বা গ্রহণ করে তাদেরকে আমরা বলি মনোপ্রোটিক অ্যাসিড বা ক্ষার, তাদের জন্য শুধুমাত্র এই সূত্রগুলো প্রযোজ্য। তাহলে আমরা পরবর্তী সূত্রে চলে যাই। পরবর্তী সূত্রটা তোমাদেরকে বলেছিলাম যে ওটা আমার আবিষ্কার করা একটা সূত্র, আর ওইটা আবিষ্কার করার জন্য তোমাকে অসওয়াল্ডের খালাতো ভাই হইতে হবে। তো আম্মু আমাকে গত পরশুদিন ফোন দিয়ে বললো, আমি খুব কান্নাকাটি করছিলাম যে আমি আসলে মানে অসওয়াল্ড আসলে আমার খালাতো ভাই। এনিওয়ে, তো সেই সূত্রটা দেখো, সেটা হচ্ছে মাইনাস লগ অফ ই আলফা সি। এটা হচ্ছে সেই আমার বানানো বিখ্যাত সূত্র, যেটার জন্য আমাকে নোবেল প্রাইজ দেওয়ার জন্য ডাকাডাকি করা হয়েছিল, আমি সময় পাইনি আর কি। তো ক্ষারের জন্য সূত্রটার চেহারা কেমন হবে? মাইনাস লগ অফ ই আলফা সি। একই, অম্লের জন্য পিএইচ বের করব যেভাবে, বা একটা অম্লীয় দ্রবণের জন্য পিএইচ বের করব যেভাবে, ক্ষারীয় দ্রবণের জন্য পি অফ OH বের করার সূত্র আমার জন্য একই, মানে আমার সূত্রটা একই। এক্ষেত্রে একটু বলে দিই রাশিগুলোর পরিচয় কি। ই হচ্ছে ওই অ্যাসিড দ্রবণের তুল্য সংখ্যা। আশা করছি তোমাদের মনে আছে তুল্য সংখ্যা কী জিনিস। যাদের মনে নেই আবারও বলে দিই, একটা অ্যাসিড যতগুলো প্রোটন ছাড়ে এটা তার তুল্য সংখ্যা, আর একটা ক্ষার যতগুলো প্রোটন গ্রহণ করতে পারে এটা তার তুল্য সংখ্যা। তুল্য সংখ্যাকে আরও অনেক সহজভাবে বলা যায়, এটা আমরা যখন পরিমাণগত রসায়ন আলোচনা করব তখন হয়তো বা শিখব। আর আরও একটা রিমাইন্ডার দিয়ে রাখি, ইউপ্যাক থেকে তুল্য সংখ্যার কনসেপ্ট বর্জন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু তারপরে আমরা এটা কেন বলছি, কেন আলোচনা করছি, কারণ এটা শিখে অঙ্ক করতে গেলে আমাদের এই পর্যায়ের গাণিতিক সমস্যাগুলি সমাধান করা একটু সহজ হয়ে যায় আমাদের জন্য। তো এই জন্য আমরা তুল্য সংখ্যা ব্যবহার করছি। আলফা হচ্ছে ওই অ্যাসিড দ্রবণের ওই অ্যাসিডের বিয়োজন মাত্রা, কত পার্সেন্ট বিয়োজিত হয়। একটা সবল অ্যাসিডের ক্ষেত্রে তোমাদের মনে আছে সবল অ্যাসিডের বিয়োজন মাত্রা আলফা হচ্ছে 1 হয়। 1 বলতে আমরা বুঝাচ্ছি 100%। এর মানে হচ্ছে যে ওই অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয়। একটা ক্ষারের বিয়োজন মাত্রা কত হবে যদি সেই ক্ষারটা সবল হয়? ক্ষারের ক্ষেত্রে হবে হচ্ছে 1, অর্থাৎ সেও জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়। একটা অ্যাসিড বা ক্ষার যদি দুর্বল হয় তাহলে তার বিয়োজন মাত্রা 1 হবে না, সামথিং লেস দ্যান 1, মানে সে সম্পূর্ণ বিয়োজিত হয় না। যদি তার বিয়োজন মাত্রা হয় 0.3, এর মানে হচ্ছে সে আসলে 30% বিয়োজিত হয়। তুমি যত মোল তাকে দ্রবণে দেবে তার 30% বিয়োজিত হবে, বাকি 70% অবিয়োজিত অবস্থায় থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে তোমার সি আছে। সি হচ্ছে ওই অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা। খেয়াল করো, সি বলতে ওই দ্রবণের ঘনমাত্রা বোঝাচ্ছি আমরা, অর্থাৎ ওই দ্রবণে অ্যাসিড বা ক্ষার কত ঘনমাত্রায় আছে।
একই পরিচয়। ই হচ্ছে ওই ক্ষারের তুল্য সংখ্যা, আলফা হচ্ছে ওই ক্ষারের বিয়োজন মাত্রা, সি হচ্ছে ওই ক্ষার দ্রবণের ঘনমাত্রা। তো আমার এই সূত্রটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এটা আমরা যখন বিস্তারিত উপায়ে অঙ্ক করব, মানে ভেঙে ভেঙে অঙ্ক করব, তখন তোমরা দেখতে পারবে যে এটা আসলে তৈরি করার জন্য তোমাকে আসলেই অসওয়াল্ডের খালাতো ভাই হতে হবে না। তুমি একটু মন ব্যবহার করে, মানে মন লাগিয়ে তুমি যদি বারবার একই অঙ্ক করতে থাকো, তুমি দেখতে পারবে প্রত্যেকটা জায়গাতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নির্ণয়ের জন্য আসলে তুল্য সংখ্যাকে বিয়োজন মাত্রা এবং ঘনমাত্রা দিয়ে গুণ করলেই পাওয়া যায়। এই কারণে আমি সূত্রটা এভাবে লিখি। তবে এই সূত্রটা প্রথম দিকে আমরা ব্যবহার করব না, এটা আমরা করব যথেষ্ট পরিমাণে পিএইচের দখল চলে আসলে তারপরে। এটাকে আমি তোমাদের বারবার করে দেখাবো, মিলিয়ে দেখাবো যে আসলে মিলছে কিনা, বা তোমরা নিজেরা করে নিও, এটা সবচেয়ে ভালো। আর অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় এটা ব্যবহার করবে না, এটা করা যাবে না, এটা পুরোপুরি অন্যায়। কারণ তুমি এখন অঙ্ক শিখছো, তোমার জন্য পুরোপুরি ভেঙে চুরে অঙ্ক করতে হবে, মানে বিস্তারিত ডিটেইল ওয়েতে। তো চলো আমরা গাণিতিক সমস্যার মধ্যে এখনই ঢুকে যাই। গাণিতিক সমস্যার সমাধান শুরু করার আগে আমি আবারও একটু মনে করে দেই, আমার হাতে এই যে ফাইলটি আছে, এই যে শিটটি যেটা থেকে আমরা অঙ্ক করছি, এটার লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে একটু ডাউনলোড করে নাও, তাহলে সামনে থাকলে ভালো হবে বুঝতে অঙ্কগুলো। আরও একটা কথা একটু বলে রাখি, এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য তোমাকে শুধু এই অধ্যায়ের কনসেপ্ট থাকলে হবে না, সেই সাথে তোমাকে একটু পরিমাণগত রসায়নের কনসেপ্টও থাকতে হবে, যে ঘনমাত্রা কিভাবে নির্ণয় করে, নর্মালিটি মোলারিটি জিনিসটা কি, তারপরে ধরো যে যদি তোমার কাছে পার্সেন্টে দেওয়া থাকে যে 2% সালফিউরিক অ্যাসিড দ্রবণ, তো এখান থেকে ঘনমাত্রা বের করে কিভাবে, এই জিনিসগুলো লাগবে আসলে, এগুলো ছাড়া আসলে এই অধ্যায়ের অঙ্ক করা যাবে না। তো চলো আমরা একটু শুরু করি। প্রথম অঙ্ক হচ্ছে 0.02 m সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত। সালফিউরিক অ্যাসিড দ্রবণ, তোমাকে প্রথমে যে অ্যাসিড বা ক্ষারটাকে দেয়া হবে, ওই অ্যাসিড বা ক্ষারটাকে দ্রবণে ভেঙে ফেলবা, যে সে জলীয় দ্রবণে গেলে কীভাবে আয়নিত হয় সেটাকে দেখিয়ে দেবে। তো সালফিউরিক অ্যাসিড যেহেতু দুইটা প্রোটন আছে আর সবল অ্যাসিড, তো সে আসলে দুইটা প্রোটনই ছেড়ে দিবে, যোগ হচ্ছে SO4 2-, বিক্রিয়াটা এরকম হবে। এরপরে আমরা যেটা করব, রাসায়নিক সাম্যাবস্থা অধ্যায়ে যেভাবে করেছিলাম এখানেও সেভাবে করব, যে এটার শুরুর ঘনমাত্রা যদি 0.02 m হয়, m মানে হচ্ছে মোল পার লিটার। যেহেতু দ্রবণের মোট আয়তন দেওয়া নেই, আমাদেরকে ধরে নিতে হবে 1 লিটার দ্রবণ। এটা প্রতিটা অঙ্কেরই একটা কমন স্টাইল। যেহেতু দ্রবণের আয়তন দেয়া থাকবে না, আমরা ধরে নিব যে এত মোল দ্রবণের মধ্যে উপস্থিত আছে। সালফিউরিক অ্যাসিড যদি এত মোল থাকে, শুরুতে প্রোটন থাকবে 0 পরিমাণ, সালফেট মূলক থাকবে 0 পরিমাণ, কারণ হচ্ছে এখনও সে বিয়োজিত হয়নি। একটু পরে যখন সে পুরোপুরি বিয়োজিত হয়ে যাবে, তখন কি দেখব আমরা, 0.02 মোল থেকে কতটুকু চলে যাবে, পুরোটুকুই চলে যাবে। তার কারণ হচ্ছে সালফিউরিক অ্যাসিড একটা সবল অ্যাসিড, তাহলে 0.02 থেকে চলে যাচ্ছে 0.02 মোল। যে কথা আগেও বলেছিলাম, সবল অ্যাসিডের বিয়োজন মাত্রা 100%, অর্থাৎ যতটুকু থাকে পুরোটুকুই বিয়োজিত হয়ে যায়। 0.02 ছিল, 0.02 চলে যাবে। এখানে তৈরি হবে কত, তোমাদের মনে আছে নিশ্চয়ই, 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে যেহেতু 2 মোল করে প্রোটন আসে, তাহলে 0.02 মোল থেকে 0.02 ইন্টু 2 এত মোল প্রোটন তৈরি হবে। সালফেট মূলক তৈরি হবে কতটুকু, 0.02 মোল। খেয়াল করে দেখো, আমি আবারও বলছি, যতগুলো সালফিউরিক অ্যাসিড ছিল ততগুলো প্রোটন কিন্তু তৈরি হয় না, তার দ্বিগুণ সংখ্যক প্রোটন তৈরি হয়। এই জন্য যত মোল সালফিউরিক অ্যাসিড ছিল তাকে 2 দিয়ে গুণ করে আমরা এখানে বসিয়েছি। যত মোল সালফিউরিক অ্যাসিড ছিল ততগুলোই সালফেট মূলক আসে, এই কারণে 0.02 মোল সালফিউরিক অ্যাসিড থেকে 0.02 মোল সালফেট মূলক আসবে। তাহলে আমাদের কোনটা দরকার, আমাদের আসলে সালফেট মূলক কতগুলো তৈরি হলো সেটা দরকার নেই, আমাদের মূলত দরকার প্রোটন কতগুলো তৈরি হলো, এবং প্রোটনের সংখ্যা হচ্ছে 2 × 0.02। তাহলে আমাদের পিএইচ বের করতে হবে। পিএইচের সূত্র আমরা শিখেছি -log অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, অ্যাসিড দ্রবণের কিন্তু ঘনমাত্রা না, অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.02 মোল পার লিটার। এখানে যেটা বসাতে হবে সেটা হচ্ছে প্রোটনের ঘনমাত্রা। তাহলে কত হবে, -log অফ এইটা 2 × 0.02। এটা করলে যা হবে সেটাই হচ্ছে তোমাদের আনসার। এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্ক ছিল। কৌশিক পিছন থেকে বললো এইমাত্র যে সে ব্যাপারটা বোঝে নাই, যে কিভাবে সালফিউরিক অ্যাসিড ভাঙলে 2 × H+ আয়ন পাওয়া গেল। তো আমি ওই ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি, আমরা গত লেকচারে বুঝিয়েছিলাম, আবার একটু বুঝাচ্ছি। ধরো কৌশিক হচ্ছে বাসায় যাওয়ার সময়
রাস্তায় একটা মুরগি পেল, মুরগিটাকেও ধরে নিয়ে গেল যে আমি আজকে এই মুরগিটা ভাজি করে খাবো। তো মুরগি তো আর আস্ত ভাজি করা যায় না, মুরগি একটু কেটে কুটে ভাজি করতে হবে। তো মুরগি বিয়োজন বিক্রিয়া করলো, ও রান্নাঘরে যে মুরগি একেবারে চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে ছিন্ন ভিন্ন করে ফেললো। একটা মুরগি বিয়োজিত করলে সে পেলো হচ্ছে মাথা, আর কি পাবে, ঠ্যাং পেলো। বাকি জিনিস কোথায় গেল? বাকি জিনিস ওই কোপ দেওয়ার কারণে সব উড়ে উড়ে চলে গেছে। তো ধরো যে তুমি মাথা ও আচ্ছা, সমতা করা হয় নাই, এখানে একটা টু হবে, মানে হচ্ছে একটা মুরগি ভাঙলে নিশ্চয়ই তুমি একটা মাথা পাও, আর সাথে কি পাও, দুইটা করে পা পাও, মানে রান পাও আর কি, ওটাকে আমি ঠ্যাং বলছি। তো ধরো যেদিন ও বাসায় 5টা মুরগি নিয়ে গেল, ভাঙনের শুরুতে মাথা থাকবে ওর কাছে 0টা, আর ঠ্যাংও থাকবে ওর কাছে 0টা, মানে এখনও কোনো মাথা ঠ্যাং উৎপন্ন হয় নাই। একটু পরে যখন তার ভাঙাভাঙি হয়ে গেল, 5টা থেকে 5টা মুরগিকেই বিয়োগ করে ফেললো মানে ভেঙে ফেললো, এখন আর কোনো মুরগি ওর কাছে নাই। সেই অবস্থায় মাথা পাবে কয়টা? নিশ্চয়ই বুঝতে পারছো, 5টা মুরগিকে ভাঙলে 5টাই মাথা পাবো আমরা, কিন্তু ঠ্যাং পাবো আমরা কয়টা বলো তো? 5টা মুরগিকে ভাঙলে কিন্তু তুমি 5টা ঠ্যাং পাবা না, 5টা মুরগিকে ভাঙলে আসলে তুমি 10টা ঠ্যাং পাবা। তো ব্যাপারটা হচ্ছে কীরকম, এই যে সামনে যে সংখ্যাটা থাকে ওটা দিয়ে আসলে আমাদেরকে ওই মূল জিনিসের সংখ্যাটাকে গুণ করতে হয়। তো এই কথাটাই বলেছিলাম যে এখানে ঠ্যাঙের অবস্থা হচ্ছে প্রোটনের মতো, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে ঠ্যাঙের অবস্থা হচ্ছে প্রোটনের মতো। আশা করি বুঝতে পেরেছো এবার। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সমস্যায়, অঙ্ক নাম্বার 2। এখানে বলেছে M/7 বেরিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত? খেয়াল করে দেখো, M/7 এই কথাটার মানে কি? এটার মানে হচ্ছে 1/7 m। আমরা জানি সবসময় 0.02 m, 0.05 m এভাবে দেখে আমরা অভ্যস্ত। এভাবেও মাঝে মধ্যে ঘনমাত্রাকে লেখা হয় M/7, M/3, M/4, যে কোনো কিছু থাকতে পারে। M/7 এর মানে হচ্ছে 1/7 m। তো বুঝতেই পারছো যে ঘনমাত্রাটাকে জাস্ট এভাবে একটু লিখেছে, বুঝতে পারতে হবে, আর কিছু না। M/7 বেরিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত? এই অঙ্কটা আসলে আমাদের অর্থাৎ আমরা যখন বুয়েটে পরীক্ষা দিয়েছিলাম, ভর্তি পরীক্ষা 2007 সালে, তখন আমাদের যে লিখিত অংশ ছিল পরীক্ষার, লিখিত অংশের প্রথম যে অঙ্কটা ছিল সেটাই ছিল এটা, ডেটা অন্য ছিল, কিন্তু আমি ডেটাটা এখানে একটু চেঞ্জ করেছি। অঙ্কটা এরকম বাংলায় লিখে দিয়েছিল বেরিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত। বুঝতেই পারছো বেরিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হচ্ছে BaOH2। বেরিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত? যেহেতু এটা একটা ক্ষারীয় দ্রবণ, ক্ষারীয় দ্রবণের আগে পিএইচ বের করা যায় না। তার কারণ হচ্ছে ক্ষারীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়নের পরিমাণ হাইড্রোজেন আয়নের পরিমাণ হচ্ছে বেশি থাকে। এই জন্য ক্ষারীয় দ্রবণের আগে আমরা P(OH) বের করব, তারপরে সেখান থেকে আমরা পিএইচ বের করে নিব আর কি। তো বেরিয়াম হাইড্রোক্সাইড দ্রবণটা যখন দ্রবণে আয়নিত হবে তখন কি হয়, বেরিয়াম 2+ আয়ন তৈরি হয়, যোগ হচ্ছে 2টা হাইড্রোক্সিল আয়ন তৈরি হবে। তো এইটার ঘনমাত্রা আমাদের কাছে দেওয়া ছিল কত? 1/7 m। m বলতে মোল পার লিটার, তার মানে এত মোল থাকবে দ্রবণে। এখান থেকে বেরিয়াম পাওয়া যাবে, বেরিয়াম আয়ন পাওয়া যাবে 0 সংখ্যক, এইখানে হাইড্রোক্সিল আয়ন 0 সংখ্যক শুরুতে। যখন বিয়োজিত হয়ে যাবে তখন 1/7 থেকে কতটুকু বিয়োজিত হবে? এখানে একটা মজার ব্যাপার, যেহেতু এই ক্ষারের সাথে তোমরা পরিচিত না, সুতরাং তোমার জানার কথা না যে এই ক্ষারটা আসলে কত % বিয়োজিত হয়। তো এসব ক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে হয় যে এটা একটা সবল ক্ষার বা সবল অ্যাসিড, সে পুরোপুরি বিয়োজিত হয়। তোমাদের যাদের পর্যায় সারণী সম্পর্কে ভালো ধারণা তাদের জানার কথা যে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এই টাইপের পদার্থগুলোর যদি বিয়োজন মাত্রা 100 ভাগ ধরে নেই, 100% বিয়োজিত হয়, তাহলে বেরিয়াম হাইড্রোক্সাইড অবশ্যই 100% বিয়োজিত হবে। তার কারণ হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এদের চেয়েও এটা আরও বেশি সবল ক্ষার। তো কেন এত সবল ক্ষার তার জন্য তোমাদেরকে অন্য একটি ভিডিও দেখতে হবে, আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব, আপাতত করছি না। জেনে রাখো যেসব অঙ্গে বিয়োজন মাত্রা দেওয়া থাকবে না তাদের ক্ষেত্রে তোমরা ধরে নিবে যেটা 100% বিয়োজিত হয়। তার মানে বলো 1/7 মোল থেকে কতটুকু বিয়োজিত হবে? 1/7 মোলই বিয়োজিত হবে, পুরোপুরি ভেঙে যাবে। তাহলে বেরিয়াম আয়ন তৈরি হবে কয়টা? 1/7 মোল। তার কারণ হচ্ছে 1 মোল বেরিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হলে 1 মোল বেরিয়াম আয়ন তৈরি হয়, আর হাইড্রোক্সিল আয়ন তৈরি হবে হচ্ছে তার দ্বিগুণ সংখ্যক, সামনে একটা 2 আছে, তাহলে 2 × 1/7। এর পরের কাজ হচ্ছে আমাদের এই দ্রবণের পিএইচ বের করা। না, এই দ্রবণের পিএইচ বের করা যাবে না, তার কারণ হচ্ছে এই দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আমরা জানি না, আমরা যেটা জানি সেটা হচ্ছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তাহলে এই দ্রবণের বের করব আমরা P(OH).
যেটা বের করার জন্য মাইনাস লগ অফ OH মাইনাস আয়নের ঘনমাত্রা আমাদেরকে বসাতে হবে। বসালে আমরা এখানে কি করব, মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হচ্ছে এই পুরো জিনিসটা 2 × 1/7, তাহলে এটা বসায় দিব 2 × 1/7, এটাই হচ্ছে আমাদের ওই দ্রবণের P of OH। তাহলে এরপরে pH বের করব কিভাবে, তোমাদের নিশ্চয়ই মনে আছে, pH প্লাস P of OH ইকুয়াল টু 14 হয়, 14 যে কোনো দ্রবণের জন্য। তাহলে আমরা যেহেতু pH এর মানটা বের করতে চাই, তাহলে P of H ইকুয়াল টু হবে 14 মাইনাস P of OH। যেহেতু P of OH এর মানটা এখানে বের করে রেখেছি, তাহলে আমরা এখানে বসিয়ে দিলেই pH এর মানটা পেয়ে যাব। এক্ষেত্রে তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার যে বানানো একটা সূত্র ছিল P of OH এর বা pH এর, মাইনাস লগ অফ আমি বলেছিলাম E আলফা সি, সেই জিনিসটা দিয়ে করলে এটা কীরকম হতো, সেটা হচ্ছে মাইনাস লগ অফ ই হচ্ছে তুল্য সংখ্যা বলেছিলাম, বেরিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত হবে, যেহেতু হাইড্রোক্সিল মূলক দুটো আছে, তাহলে আমরা এখানে 2 বসাবো। আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, বেরিয়াম হাইড্রোক্সাইডে আমরা ধরে নিয়েছি 100% বিয়োজিত হয়, অর্থাৎ তার বিয়োজন মাত্রা 1 বসালাম, ইন্টু সি হচ্ছে ওই দ্রবণের ঘনমাত্রা, যেটা অঙ্কে দেওয়া থাকবে ওই দ্রবণের ঘনমাত্রা। তোমাকে অঙ্কে বলেছিল 1/7 m দ্রবণ, তার মানে এখানে 1/7 বসাতে হবে। খেয়াল করে দেখো, এখান থেকে যে P of OH এর মানটা আসবে আর এখান থেকে যে P of OH এর মানটা আসবে 2 × 1/7, এখানে আমাদের একই জিনিসই এসেছে 2 × 1/7। হ্যাঁ, এখন আমরা 3 নম্বর অঙ্ক করব। এই যে শুরু হয়ে গেছে ঝামেলা, কিন্তু এখান থেকে হচ্ছে তোমাদের পরিমাণগত রসায়নের যে ঝামেলা আছে, এই ঝামেলা ভালো করে নিতে হবে মাথায়। মানে এই অঙ্কগুলো করার জন্য তোমার শুধু pH এর ধারণা থাকলে হবে না, পরিমাণগত রসায়নের একটু নলেজ থাকতে হবে। চলো আমরা শুরু করি। 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের pH কত? 2.5%, আর কিছুই বলা নেই। তো আমরা জানি এভাবে যখন পার্সেন্ট দিয়ে ঘনমাত্রা প্রকাশ করে, তখন এটা আসলে 4 প্রকার হতে পারে। তোমাকে বলা থাকতে পারে W/V%, অথবা বলা থাকতে পারে W/W%, অথবা বলা থাকতে পারে V/V%, অথবা বলা থাকতে পারে V/W%। এই 4টা প্রকারের যে কোনো একটা হতে পারে, কিন্তু তোমাকে এখানে কিছুই বলেনি, জাস্ট বলেছে 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। তো তোমরা মনে হয় জানোই তোমাদের পরিমাণগত রসায়নের ধারণা থেকে, যখন এরকম কিছু বলা থাকে না 2.5% অমুক দ্রবণ তমুক দ্রবণ, তখন এখানে সবসময় ধরে নিতে হয় 2.5% W/V দ্রবণ। আরও একটা মজার ব্যাপার হচ্ছে, মাঝে মধ্যে আমরা অন্য কিছুও ধরে নেই যদি এখানে দ্রবণের ঘনত্ব দেওয়া থাকে। তো এই ক্ষেত্রে যেহেতু ঘনত্বও দেওয়া নাই, সুতরাং এটা অবশ্যই W/V দ্রবণ আমরা ধরে নিয়ে কাজ করব। 2.5% W/V দ্রবণ, এই কথার মানে আসলে কি তোমাকে একটু কষ্ট করে লিখে নিতে হবে। 2.5% W/V সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের অর্থ হলো, এই কথার মানে হচ্ছে, তোমরা যারা জানো ভালো, যারা জানো না তারা একটু পরিমাণগত রসায়নের অধ্যায়টা পড়ে নাও, তাহলে বুঝতে পারবে এই কথার মানে কি। এই কথার মানে হচ্ছে 100 মিলিলিটার বা সিসি, আমি সিসি বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, 100 সিসি দ্রবণে, দ্রব এখানে দ্রব হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 2.5 গ্রাম। এই কথার বিস্তারিত অর্থ হচ্ছে এটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখি। তাহলে 1 সিসি দ্রবণে আমাদের কতটুকু থাকবে সেটা আমরা বের করব। 2.5 বাই হচ্ছে 100 এত গ্রাম, আর আমাদের বের করতে হবে হচ্ছে 1000 সিসি দ্রবণে কতটুকু আছে, কারণ 1000 সিসি মানেই হচ্ছে 1000 মিলিলিটার, আর 1000 মিলিলিটার মানে আসলে 1 লিটার। 1000 সিসি দ্রবণে থাকবে হচ্ছে 2.5 × 1000 বাই হচ্ছে 100, কাটাকাটি করলে এখানে আসবে হচ্ছে 25 এত গ্রাম। এত গ্রাম কি থাকবে, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তাহলে আমরা এরপরে বের করব যেটা, সেটা হচ্ছে 2.5 গ্রাম যদি সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, এটার মানে কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে মোল সংখ্যা বের করার সূত্রটা, N = হচ্ছে W/M, যখন ভর আমাদের জানা আছে যে কত গ্রাম দ্রবের আমরা মোল সংখ্যা বের করতে যাচ্ছি, তাহলে 2.5কে ভাগ করব 40 দিয়ে, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর, এটা আসলে আণবিক ভর না, এটা আসলে মোলার ভর। মোলার ভর হচ্ছে 40, 0.0625 এত মোল, ঠিক আছে। অর্থাৎ বলা যায় ওই দ্রবণের প্রতি 1000 সিসিতে, অর্থাৎ 1 লিটারে
1000 সিসি মানেই হচ্ছে 1 লিটার। 1 লিটারে এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, অর্থাৎ ওই দ্রবণের ঘনমাত্রা, সোডিয়াম হাইড্রোক্সাইডের ওই দ্রবণের ঘনমাত্রা আমি বলতে পারি 0.0625 এত মোল প্রতি লিটারে। এই তথ্যটা আমাদের কাজে লাগবে। খেয়াল করে দেখো, আগে যে অঙ্কগুলো করেছি সে অঙ্কগুলোতে আমাদেরকে সরাসরি দ্রবণের ঘনমাত্রা দেওয়া ছিল। এখানে দ্রবণের ঘনমাত্রাটা তোমাকে নিজেকে নির্ণয় করে নিতে হবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা যেহেতু পেয়ে গেছি, এরপরে আমাদের কাজ কি? সরাসরি পিএইচ নির্ণয় করা। কিন্তু সমস্যা হলো এই অঙ্কের ক্ষেত্রেও আমরা সরাসরি পিএইচ বের করতে পারবো না। তার কারণ হলো এটা একটা ক্ষারের দ্রবণ। ক্ষারের দ্রবণে তোমাদের নিশ্চয়ই মনে আছে আগে পিএইচ বের করা যায় না, আগে বের করতে হবে পি অফ ওএইচ। তাহলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন বিক্রিয়াটা একটু দেখে ফেলি। জলীয় দ্রবণে সে সোডিয়াম ক্যাটায়ন তৈরি করে আর হাইড্রোক্সিল আয়ন তৈরি করে। শুরুতে এর ঘনমাত্রা ছিল 0.0625 এত মোল প্রতি লিটারে। ধরে নিচ্ছি 1 লিটার দ্রবণ ছিল, তাহলে এত মোল ছিল। শুরুতে এটাও 0 থাকবে, এটাও 0 থাকবে। 0.0625 মাইনাস 0.0625ই আমরা লিখব। তার কারণ হচ্ছে প্রথম কথা আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইড একটা সবল ক্ষার। দ্বিতীয় কথা হচ্ছে এই অঙ্কে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন মাত্রা দেওয়া নেই। যে ক্ষেত্রে দেওয়া না থাকবে সেক্ষেত্রে আমরা ধরে নিব সে 100% বিয়োজিত হবে, অর্থাৎ যতটুকু ছিল ততটুকুই বিয়োজিত হয়ে যাবে। এই জন্য 0.0625 থেকে 0.0625ই বিয়োগ করে দিলাম। সোডিয়াম ক্যাটায়ন তৈরি হবে 0.0625 এত মোল, আর হাইড্রোক্সিল মূলক তৈরি হবে 0.0625 এত মোল। যেহেতু হাইড্রোক্সিল আয়ন তৈরি হয়েছে এত মোল, আমাদের কাজ হয়ে গেছে। পি অফ ওএইচ বের করতে পারবো। পি অফ ওএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ, আমরা শিখেছিলাম হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, মাইনাস লগ অফ মান যদি বসাই হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.0625। এটা করলে যা আসে এটা হচ্ছে তোমার পি অফ ওএইচ এর মান। এরপরের কাজ কি তোমরা জানো, পিএইচ প্লাস পি অফ ওএইচ এটা ইকুয়াল টু 14, যে কোনো দ্রবণের জন্য আমরা জানি। তাহলে যেহেতু পি অফ ওএইচ এর মানটা আমরা এখান থেকে পাবো, এই মানটা এখানে বসায় দিলে আমরা পিএইচ এর মানটা পেয়ে যাব, যেটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড আনসার। এরপর চলে যাচ্ছি আমাদের মজার একটা সমস্যায়, 5 নাম্বার সমস্যায়। তোমরা 4 নাম্বারটা নিজেরা করে নিও, যথেষ্ট সহজ একটা অঙ্ক। নর্মালিটি থেকে শুধু মোলারিটিতে রূপান্তর করতে হবে। 5 নাম্বার অঙ্কে আমরা চলে যাচ্ছি। 5 নাম্বার অঙ্কে কি বলেছে, সালফার ট্রাইঅক্সাইড দ্রবণের পিএইচ পাওয়া গেল 3। সালফার ট্রাইঅক্সাইড দ্রবণ মানে কি? মানে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইডকে তুমি যখন পানিতে দ্রবীভূত করবে, যে দ্রবণটা পাওয়া গেল সেই দ্রবণের পিএইচ হচ্ছে 3। তো সালফার ট্রাইঅক্সাইড দ্রবণের পিএইচ যদি 3 হয়, তাহলে ওই দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? চলো আমরা একটু দেখি। সালফার ট্রাইঅক্সাইডকে পানিতে দ্রবীভূত করলে কি হয় এটা আগে আমাদের লাগবে। সালফার ট্রাইঅক্সাইডকে পানিতে দ্রবীভূত করলে আমরা জানার কথা সালফিউরিক অ্যাসিড হয়। তোমরা যারা এটা জানো না তারা আমাদের ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষের জন্য তৈরি করা বেসিক ভিডিওগুলো দেখো, প্রথম দিকেই পাবে যে কোনো একটা অম্লধর্মী অক্সাইডকে পানিতে দ্রবীভূত করলে কি অ্যাসিড তৈরি হয় সেটা বোঝার উপায় কি। তাহলে সালফার ট্রাইঅক্সাইডকে পানির মধ্যে দ্রবীভূত করলাম, আমরা সালফিউরিক অ্যাসিড পেলাম। তোমাকে বলেছে আসলে সালফার ট্রাইঅক্সাইডকে পানিতে দ্রবীভূত করলে যে দ্রবণ তৈরি হয় সেই দ্রবণের পিএইচ হচ্ছে 3। সোজা কথায় সালফিউরিক অ্যাসিড যেটা তৈরি হয়েছে সেই অ্যাসিড দ্রবণের পিএইচ হচ্ছে 3। মানে কথাটাকে একটু ইনডিরেক্টলি বলেছে এখানে আর কি। তো ওই দ্রবণের পিএইচ যদি 3 হয়, তাহলে ওই দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? আমরা কিভাবে করবো ব্যাপারটা? আমরা একটা জিনিস খেয়াল করছি, যত মোল সালফার ট্রাইঅক্সাইড পানিতে যোগ করা হচ্ছে তত মোলই কিন্তু সালফিউরিক অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে আমরা একটা কথা লিখতে পারি, ওই দ্রবণের পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। আমরা যদি মান বসাই তাহলে কি আসবে? পিএইচ এর মান দেওয়া ছিল আমাদের কাছে 3 ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তারপরের লাইনে বলা যাবে যেটা, সেটা হচ্ছে আমরা জানি মাইনাসটা যায়, তাহলে আমরা লিখতে পারবো লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু হচ্ছে -3। তোমাদের একটা জিনিস অবশ্যই মনে আছে, আমরা এখানে যে লগারিদম ব্যবহার করছি সেই লগারিদম কিন্তু 10 ভিত্তিক লগারিদম। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, তোমাদের নিশ্চয়ই লগের সূত্র মনে আছে যে এরকম যখন থাকে তখন লগ তাড়াতে গেলে আমাদের কি করতে হয়, 10টা উপাশে চলে যাবে, 10 টু দি পাওয়ার -3। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে হচ্ছে 10 টু দি পাওয়ার -3। এটাই উত্তর, যে ওই দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত, 10 টু দি পাওয়ার -3। এইখানে যদি একটা মজার প্রশ্ন করা হতো যে ওই
অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা কত। যদি এখানে করা হয়নি, যদি করা হতো তাহলে তার উত্তরটা কীরকম হতো। এখানে তোমরা কিন্তু বের করেছো ওই দ্রবণে প্রোটনের ঘনমাত্রা কত, ওই অ্যাসিডের ঘনমাত্রা বের করনি। একটা জিনিস খেয়াল করে দেখো, এটা কোন অ্যাসিডের দ্রবণ? সালফিউরিক অ্যাসিডের দ্রবণ না, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড আছে ওখানে। তো সালফিউরিক অ্যাসিডের বিয়োজনটা আমরা যদি একটু খেয়াল করি তাহলে কি হবে, প্রতিটা সালফিউরিক অ্যাসিড থেকে 2টা করে প্রোটন আসে আর 1টা করে সালফেট মূলক আসে। তো আমরা কি করতে পারি সেটা হচ্ছে যে যতগুলো সালফিউরিক অ্যাসিড থাকে তার দ্বিগুণ সংখ্যক খেয়াল করে এখানে প্রোটন তৈরি হয়। মানে আমি বুঝাতে চেয়েছি, যদি 5 মোল তোমার কাছে সালফিউরিক অ্যাসিড থাকতো তাহলে এখানে হচ্ছে 10 মোল প্রোটন তৈরি হয়। তোমার কাছে যখন 10 মোল সালফিউরিক অ্যাসিড থাকবে তখন এখানে 20 মোল তৈরি হবে। যখন তোমার কাছে এখানে ধরো 3 মোল সালফিউরিক অ্যাসিড ছিল তাহলে এখানে 6 মোল তৈরি হবে। তার কারণ হচ্ছে একটা সালফিউরিক অ্যাসিড থেকে 2টা করে প্রোটন আসে। তাহলে এখন মজার কথা হচ্ছে, তোমার প্রোটনের ঘনমাত্রা তো জানা আছে, তাহলে অ্যাসিডের ঘনমাত্রা কত হবে? এই সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে ব্যাপারটা যেটা হয়, প্রোটনের ঘনমাত্রা যত হবে অ্যাসিডের ঘনমাত্রা, ওই সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা তার অর্ধেক হবে। তাহলে আমরা বলতে পারি যে ওই দ্রবণে হচ্ছে প্রোটনের যে ঘনমাত্রা ছিল 10⁻³ এটার অর্ধেক, কারণ প্রতিটা সালফিউরিক অ্যাসিড থেকে 2টা করে প্রোটন আসে। এখন আমাদের কাছে প্রোটনের ঘনমাত্রা জানা আছে, তাহলে প্রোটনের ঘনমাত্রার অর্ধেক সংখ্যক হবে হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা। এবার আমরা 6 নম্বর অঙ্ক করব। না, দরকার নেই 6 নম্বর। 6 নম্বর তোমরা নিজেরা করে নিও, না পারলে পরিমাণগত রসায়নের অধ্যায়টা আবারও পড়ো, ঘনমাত্রা নিজের বের করে নিয়ে পিএইচের মান বের করতে হবে, বাচ্চা জিনিস। আমি চলে যাচ্ছি 7 নম্বর অঙ্কে। অবশ্য 7 নম্বর অঙ্কেরও মূল আলোচনাটা গত অঙ্কেই হয়ে গিয়েছে, মানে 5 নম্বর অঙ্কে। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি, চেষ্টা করো নিজে করার, আমার কাছ থেকে না দেখার, পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নেবে। সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ 1.05 হলে ওই দ্রবণে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত? ওখানে বলা আছে থার্ড ব্র্যাকেট H2SO4 কত। তো তোমাদের জানা আছে যে কোনো কিছুর সাথে থার্ড ব্র্যাকেট ব্যবহার করলে আমরা এটাকে ঘনমাত্রা বুঝে নেই, মানে ঘনমাত্রা প্রকাশ করার এটা একটা রীতি, একটা পদ্ধতি। তো ওই দ্রবণে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা লাগবে আমাদের। তোমাকে দেওয়া আছে পিএইচ এর মান 1.05। তাহলে কিভাবে করা যায় দেখো, আমরা প্রথমে একটু সালফিউরিক অ্যাসিডের বিয়োজন বিক্রিয়াটা লিখে নেই, ভালো হবে। সালফিউরিক অ্যাসিড যখন বিয়োজিত হয় তখন 2টা করে প্রোটন হয় আর সালফেট মূলক তৈরি হয়। পিএইচ এর মান দেওয়া আছে, তাহলে পিএইচ এর সূত্রটা লিখছি, পিএইচ = লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। পিএইচ এর মান বলা আছে 1.05, তাহলে 1.05 বসালাম, মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এখান থেকে আমরা যেটা বের করতে পারবো, মাইনাসটাকে এই পাশে নিয়ে চলে আসছি, তাহলে লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা =-1.05। এর পরের লাইনে লেখা যাবে 10 ভিত্তিক লগারিদম যেহেতু এটা, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 10⁻⁻1.05। তোমরা ক্যালকুলেট করে নিও কত হয়, আমি জানি না, আমার কাছে ক্যালকুলেটর নেই, থাকলেও আমি করতে চাই না, তোমাদেরকে দিয়েই করাতে চাই। 10⁻⁻1.05 এটা হচ্ছে ওই অ্যাসিড দ্রবণে প্রোটনের ঘনমাত্রা। তোমাদেরকে গত অঙ্কেও বুঝিয়েছি, সালফিউরিক অ্যাসিডের জন্য, সবার জন্য না কিন্তু, যেহেতু সে একটা বাইপ্রোটিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের জন্য প্রোটনের ঘনমাত্রা যা হবে তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা পাবো। তার কারণ হচ্ছে এখানে যদি আমাদের x মোল পার লিটার সালফিউরিক অ্যাসিড থাকে তাহলে আমরা এখান থেকে প্রোটনের ঘনমাত্রা পাই 2x মোল পার লিটার। তার মানে যত হয় তোমার প্রোটনের ঘনমাত্রা তাকে 2 দিয়ে ভাগ করলে তুমি পাবে হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। তার মানে প্রোটনের ঘনমাত্রা এসেছে এখানে যা, অতএব বলা যায় সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা, যেহেতু তোমার কাছে বিক্রিয়াটা লেখা ছিল পরীক্ষার খাতায়, তুমি সরাসরি এটা লিখে দিতে পারো, সেটা হবে হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাই হচ্ছে 2, অর্থাৎ আমাদের আনসার হচ্ছে 10⁻⁻1.05/2। এটাই হচ্ছে তোমার উত্তর। এরপর আমরা 8 নম্বর অঙ্কে যাচ্ছি। আমরা যাচ্ছি মানে তোমরা যাচ্ছ আর কি, মানে আমি যাব না। 8 নম্বর অঙ্ক একই, নিজেরা করে নিও। 0.1% W/W দ্রবণের পিএইচ কত? এই W/W দ্রবণ, এটা থেকে তোমার মোলারিটি বের করতে হবে, যেটা আবারও সেই পরিমাণগত রসায়নের বিষয়, তোমরা নিজেরা করে নিও। আমি 9 নম্বর অঙ্কটা করছি তোমাদের সাথে। HCl দ্রবণের পিএইচ দেওয়া আছে হচ্ছে 2। তোমাকে বলেছে প্রতি লিটার দ্রবণে HCl এর পরিমাণ কত। HCl দ্রবণের পিএইচ দেওয়া আছে হচ্ছে 2, প্রতি লিটার দ্রবণে HCl এর পরিমাণ কত। অঙ্কটা আরও মজার হতো যদি প্রতি লিটার না বলে 3 লিটার 4 লিটার বলতো, ব্যাপারটা খুবই মজার হতো। তো চলো আমরা একটু দেখি।
HCl এর বিয়োজন বিক্রিয়াটা যদি আমরা দেখি তাহলে HCl বিয়োজিত হলে H+ যোগ হচ্ছে Cl- আয়ন, ক্লোরাইড আয়ন তৈরি হয়। তো তোমার কাছে যেহেতু pH এর মান দেওয়া আছে তাহলে pH - log অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আমরা জানি। এই একই সূত্র লিখতে লিখতে তো পাগল হয়ে যাচ্ছে। এই অধ্যায়ের অঙ্কগুলো খুবই সহজ, খুবই ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ। pH এর মান দেওয়া ছিল 2 -log অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এখান থেকে তোমরা খুব সহজেই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করে ফেলতে পারবে। সেটা হচ্ছে আমি একবারে লিখছি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা = লেখা যাবে 10⁻²। প্রতি লিটার দ্রবণে HCl এর পরিমাণ নির্ণয় করো। এখন মজার কথা হচ্ছে পরিমাণ বলতে আসলে কি বুঝিয়েছে। যেহেতু HCl বলেছে, আমি এখানে দুটো জিনিস বের করতে পারি। সেটা হচ্ছে HCl এর ভর বের করে দিতে পারি যে কত গ্রাম HCl আছে এখানে, আবার HCl এর মোল সংখ্যাও বের করে দিতে পারি যে কত মোল HCl আছে। আমি যদি চালাক হই তাহলে আমি হয়তো বা মোল বের করে দিয়েই সরে আসবো, বলবো যে এই যে আপনি পরিমাণ বের করতে বলেছিলেন, এই যে নেন পরিমাণ। পরিমাণ তো মোল সংখ্যা প্রকাশ করা যায়, ভরেও প্রকাশ করা যায়, যে কোনো কিছুই করা যায়। তো আর যদি একটু পরিশ্রমী হই, যে এখানে কষ্ট করে আমি বের করে দিচ্ছি, তাহলে তুমি ভর বের করে দেবে, কোনো সমস্যা নেই। তো তাহলে প্রোটন পেয়েছো তুমি, কিন্তু এটা HCl এর ঘনমাত্রা পাওনি। খেয়াল করে দেখো, সালফিউরিক অ্যাসিড দ্রবণের জন্য ব্যাপারটা যেমন ছিল, HCl দ্রবণের জন্য কিন্তু ব্যাপারটা সেরকম না। তোমার কাছে যদি 1 মোল HCl থাকে, সেখান থেকে প্রোটন আসে কিন্তু 1 মোলই। তোমার কাছে যদি এটা 5 মোল থাকতো, এটা ভেঙে এটা 5 মোলই তৈরি হতো। তার মানে HCl দ্রবণের জন্য বলা যায় (HCl) অর্থাৎ HCl দ্রবণের ঘনমাত্রা H+ আয়নের ঘনমাত্রা। অর্থাৎ HCl দ্রবণের ক্ষেত্রে যত মোল হবে HCl এর পরিমাণ, তত মোলই পাওয়া যাবে হচ্ছে হাইড্রোজেন আয়নের পরিমাণ। তার মানে ওই দ্রবণে HCl এর ঘনমাত্রা হচ্ছে 10⁻²। তো এত মোল প্রতি লিটারে, তাই না? ঘনমাত্রা যেহেতু এত মোল প্রতি লিটারে, বুঝতেই পারছো এটাই হচ্ছে তোমার উত্তর, HCl এর মোল সংখ্যা প্রতি লিটারে। যদি তুমি মোলে উত্তর দিতে চাও, যদি তুমি ভরে উত্তর দিতে চাও, তাহলে ব্যাপারটা খুবই সহজ। আমরা শিখছি N = হচ্ছে W/m, m যেখানে হচ্ছে মোলার ভর। আমরা বলতে পারবো এখন মোল সংখ্যা তো বের করেছিলাম, ওখানে 10⁻² মোল ছিল, আমরা ভর বের করতে চাই HCl এর, আর m হচ্ছে HCl এর মোলার ভর বা আণবিক ভর, তোমরা যেটাকে বলো, আসলে মোলার ভর এই জিনিসটা। এটা নিয়ে একটা ভিডিও করব আমরা পরবর্তীতে। বাই হচ্ছে 36.5। এরপরে আমরা এখান থেকে কি পেয়ে যাব, W অফ HCl, এটা হবে হচ্ছে 36.5 × 10⁻², এত গ্রাম প্রতি লিটারে। প্রতি লিটারে এত গ্রাম HCl থাকবে। তোমাকে যদি এটা বলতো যে 3 লিটার একটা দ্রবণ, তাহলে এটাকে আবার 3 দিয়ে গুণ করে দিতে। যেহেতু 1 লিটারে এত গ্রাম আছে, তাহলে 3 লিটারে কত গ্রাম থাকবে। সহজ অঙ্ক। এবার আমরা যাচ্ছি 10 নম্বর অঙ্কে। এটাও তোমাদেরই নিজেদের করতে হবে। তোমাকে এই অঙ্কে বলেছে HCl দ্রবণের pH যদি 2.4 হয়, তাহলে ওই দ্রবণের 3 লিটারে দ্রবীভূত HCl এর পরিমাণ কত গ্রাম। আমি একটু আগে এই অঙ্কের পুরোটাই করে ফেলেছি। 3 লিটার দ্রবণে তোমার যেখানে ভর বেরিয়েছিল এত গ্রাম, ওই ভরটাকে তুমি 3 দিয়ে গুণ করলে পাবে হচ্ছে 3 লিটার দ্রবণে কত গ্রাম আছে। সহজ জিনিস, নিজেরা করে নিও। না পারলে কমেন্টে জানাও, তবে এটা পারা উচিত। আমার জোর দাবি তোমাদের কাছে, এটা পারতেই হবে। একবারে না পারো, তুমি, কবি বলেছেন শতবার চেষ্টা করতে, শতবার চেষ্টা করতে হবে না, তুমি 2 থেকে 3 বার চেষ্টা করলেই পেরে যাবে। যদি তারপরেও না পারো, তোমার বন্ধুরা আছে, বন্ধুদের সাথে আলোচনা করো, হয়ে যাবে। আমি চলে যাচ্ছি 11 নম্বর অঙ্কে। সেটা হচ্ছে তোমাকে বলেছে বেরিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের P of OH 1.4 হলে এর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা নির্ণয় করো। বাবা, এটাও আমি করতে পারবো না, এটাও তোমাদের নিজেদেরই করতে হবে। বেরিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের P of OH দেওয়া আছে। আচ্ছা, করে দিচ্ছি। কৌশিক কান্নাকাটি করছে, করে দিতেই হবে। বেরিয়াম হাইড্রোক্সাইড, এটাকে যদি আমরা বিয়োজিত করি তাহলে বেরিয়াম 2+ পাবো, যোগ হচ্ছে 2OH- পাবো। তোমার কাছে দেওয়া ছিল P of OH এর মান, তাহলে P of OH = হচ্ছে -log অফ, তোমরা জানোই, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। এই মানটা যদি এখানে বসাই 1.4 P of OH এর মান, যদি আমার ভুল না হয়ে থাকে, -log অফ OH- আয়নের ঘনমাত্রা। পরবর্তী লাইনে লেখা যাবে OH- আয়নের ঘনমাত্রা = 10⁻⁻1.4। এটা হচ্ছে দ্রবণে হাইড্রোক্সিল ঘনমাত্রা। তোমাকে জিজ্ঞাসা করেছিল,
ওই দ্রবণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত? এইটাই তো উত্তর, এটাই উত্তর, তাই না? হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত? তবে যদি বলতো ওই দ্রবণে বেরিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত হবে, অর্থাৎ থার্ড ব্র্যাকেট BaOH হোল টু, এটা কত হবে তোমরা আমাকে একটু বের করে কমেন্টে জানাও, অন্তত নিজে করে রাখো। হ্যাঁ, এবার একটা ভালো অঙ্ক, 12 নাম্বার। একটু একটু ভিতরের দিকে ঢোকা, একটু অন্য কনসেপ্টে যাওয়া, কারণ এতক্ষণ একই কনসেপ্টের অঙ্ক করছি, একটু বোর হয়ে গেছি আমরা অনেকেই। তোমাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যদি কোনো কিছু, কোনো অঙ্ক তোমার কাছে সহজ লাগে, যেটা তুমি পারো, স্কিপ দ্য ভিডিও, নেক্সট করে সামনের দিকে চলে যাও, তোমার এটা দেখার দরকার নেই, কারণ যেটা তুমি পারো কি দরকার দেখা। তোমাকে বলেছে 0.01 m অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ গণনা করো। সাথে ভালো করে খেয়াল করো, ব্র্যাকেটে কিন্তু একটা তথ্য দেওয়া আছে, ওই ক্ষার দ্রবণের কেবি দেওয়া আছে। কেবির কথা মনে আছে? কেবি মানে কি কৃষি বিশ্ববিদ্যালয় না, কেবি মানে হচ্ছে ওই ক্ষার দ্রবণের বিয়োজন মাত্রা, বি ফর বেজ। কেবি এর মান দেওয়া আছে 1.8 10⁻⁻5। তাহলে এটা আমরা কিভাবে করব? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ গণনা করতে বলেছে। প্রথম কথা একটু মাথায় রাখো, এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, অর্থাৎ ক্ষারের দ্রবণ, এর পিএইচ বের করা যাবে না। আগে আমাদের বের করতে হবে P(OH), ওইখানে আমরা 14 থেকে বিয়োগ করে পিএইচ বের করব। তো কিভাবে করা যায় আমরা একটু দেখি। সেটা হলো, আমরা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র শিখেছিলাম, KB = α²C ডিভাইডেড বাই ছিল 1 - আলফা। এটা আমরা ব্যবহার করি না, কারণ এই জিনিসগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড বা ক্ষার, দুর্বল ক্ষার। এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আলফার মান খুবই ছোট হয়, যেহেতু আলফার মান খুবই ছোট হয়, তো আমরা ওইটাকে অগ্রাহ্য করতে পারি, ইগনোর করতে পারি। এই জন্য আমরা 1 - আলফাটাকে লিখি না, ইকুয়েশনটাকে আরেকটু সিম্পলিফাই করার চেষ্টা করি, কারণ এখান থেকে আলফার মান বের করতে হবে, আলফার উপর একটা স্কোয়ার আছে, অর্থাৎ দ্বিঘাত অবস্থায় আছে। আলফার মান বের করতে গেলে যত আলফা সম্পর্কিত রাশি থাকবে, তত আমাদের জটিলতা বাড়বে, ক্যালকুলেশনের জটিলতা বাড়বে। তো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে α² = আমরা লিখতে পারবো KB ডিভাইডেড বাই C। এর পরবর্তী লাইনে লেখা যাবে আলফা = √KB বাই হচ্ছে C। এটা হচ্ছে আলফা এর মান। আমি কোনো মানই বসাচ্ছি না, তোমাদের নিজেদের বসে ক্যালকুলেশন করে নিতে হবে। আমি একটু লিখে দিচ্ছি, √KB এর মান লেখা ছিল 1.8 10⁻⁻5 ডিভাইডেড বাই C। ক্ষারের দ্রবণের ঘনমাত্রা দেওয়া ছিল হচ্ছে 0.01। আলফার মান যেহেতু এটা এসেছে, তাহলে আমরা এবার কি করব, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে ভেঙে ফেলব, NH4OH। এটাকে ভাঙলে পাওয়া যাবে হচ্ছে NH4+ আয়ন যোগ হচ্ছে OH- আয়ন। তো এর পরের কথা হচ্ছে যে এটার ঘনমাত্রা আমাদের কাছে জানা ছিল, এটার ঘনমাত্রা জানা ছিল 0.01 m, মানে মোল পার লিটার। এত মোল ধরে নিচ্ছি আমরা, যেহেতু 1 লিটার দ্রবণ ধরে নিচ্ছি, তাহলে এত মোল যদি থাকে, এখানে থাকবে 00। 0.01 থেকে কত চলে যাবে? এই পুরোটুকুই কি চলে যাবে? উত্তর হচ্ছে না। যেহেতু এক্ষেত্রে কেবি এর মান দেওয়া ছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে, সবল অ্যাসিড সবল ক্ষারের কেবি হয় না, হয় এটার মান অসীম হয়, অসংজ্ঞায়িত, মানে এখানে দেওয়া থাকে না। যেহেতু কেবি এর মান দেওয়া আছে, তার মানে অবশ্যই এটা একটা দুর্বল ক্ষার। দুর্বল ক্ষারের ক্ষেত্রে তুমি লিখতে পারো না যত মোল থাকবে পুরোটুকুই বিয়োজিত হয়ে যাবে, এর কিছু একটা অংশ বিয়োজিত হবে। তো কতটুকু অংশ বিয়োজিত হবে? 0.01 থেকে 0.01 ইন্টু আলফা বিয়োজিত হবে। তোমাদের যাদের এই ব্যাপারটা মনে পড়ছে না, তাদের জন্য একটু বলে দেই, আলফা হচ্ছে বিয়োজন মাত্রা। ধরো তুমি এই ক্ষারটা হচ্ছে 30% বিয়োজিত হয়, তার মানে হচ্ছে আমাদের এইভাবে লেখা উচিত, 0.01 থেকে বিয়োজিত হবে 0.01 এর 30%। তো এই ব্যাপারটাকে আমি ওটা লিখেছিলাম, আলফা দিয়ে গুণ করেছি। এর বলতে তোমাদের মনেই আছে নিশ্চয়ই, গুণ হয়, আর এই 30% এটা ছিল হচ্ছে বিয়োজন মাত্রা, তো আমরা এই জন্য আলফা লিখছি এখানে। তোমাদের যাদের এই ব্যাপারটা এখনও ক্লিয়ার হচ্ছে না, তাদেরকে আমি অনুরোধ করব আমাদের গত ভিডিওটা দেখে নেওয়ার জন্য, যে কেন এখানে ঘনমাত্রাকে আলফা দিয়ে গুণ করতে হয়। তাহলে তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে 0.01 মোল থেকে 0.01 ইন্টু আলফা বিয়োজিত হবে, এখানে তৈরি হবে কত? 0.01 ইন্টু আলফা, আর এখানেও তৈরি হবে কত? 0.01 ইন্টু আলফা। যতটুকু এখান থেকে ভেঙে এসেছে, বিয়োজিত হয়েছে, এই অ্যামোনিয়াম আয়নও ততগুলোই তৈরি হবে, হাইড্রোক্সিল আয়নও ততগুলোই তৈরি হবে। তাহলে আমরা আলফার মান কিন্তু টেনশন করো না, বের করে রেখেছি যে আলফা = 1.8 × 10⁻⁵ বাই 0.01। এটার মান করে ক্যালকুলেশন করে কিছু একটা আসবে। ধরো এটার মান এসেছে একটা বাক্স, আমি জানি না কত আসবে, কিছু একটা আসবে আর কি। তো তাহলে আমরা এই দ্রবণের পিএইচ বের করতে পারবো না, আগে বের করব P(OH)। তাহলে P(OH) = -log অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা।
সেই ঘনমাত্রাটা কত হবে মাইনাস লগ অফ, বুঝতেই পারছো হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.01 ইন্টু আলফা, 0.01 ইন্টু হচ্ছে আলফা। আলফা এর মানটা কোথায় পাবো, আলফা এর মান এইখানে পাবো, এখান থেকে নিয়ে আলফা এর মানটা বসাতে হবে, তাহলে পি অফ ওএইচ পাবে। পি অফ ওএইচ পাওয়ার পরে কি করবে, তোমাদের সবার মনে আছে পিএইচ প্লাস পি অফ ওএইচ ইকুয়াল টু হচ্ছে আমাদের সূত্র মুখস্থ ছিল 14, তাহলে এখান থেকে আমরা পিএইচ এর মানটা কিছু একটা পেয়ে যাব। এটাই তোমাদের উত্তর। এবার আমরা যাচ্ছি 13 নম্বর অঙ্কে। 13 নম্বর অঙ্কে বলেছে 0.75 m H3PO4 মানে ফসফরিক অ্যাসিডের জলীয় দ্রবণের পিএইচ কত। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে ব্র্যাকেটে আরেকটা তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে পিকে হচ্ছে 2.2। পিকে, হ্যাঁ পিকে জিনিসটা কি মনে আছে, কে তো মনে আছে মনে হয়, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, তাহলে পিকে কি জিনিস, পিকে হচ্ছে 2.2 দেওয়া আছে। আমরা তো পিএইচ দেখেছি, পি অফ ওএইচ দেখেছি, তো পিএইচ মানে যেমন মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, তাহলে পিকে মানে কি দাঁড়াবে, পিকে মানে দাঁড়াবে হচ্ছে মাইনাস লগ অফ কে এ। কেউ আবার বলো না যে কে এর ঘনমাত্রা বসাতে হবে, আসলে ঘনমাত্রা না, কে এর মান বসাতে হবে, কে এর কোনো ঘনমাত্রা হয় না, কে এক বিশুদ্ধ মান। মাইনাস লগ অফ কে ইকুয়াল টু থাকলো আমাদের 2.2, তাহলে এখান থেকে আমাদের কে এ দাঁড়াবে হচ্ছে 10⁻²2। কে এর মানটা আমরা পেয়ে গেছি, ওই অ্যাসিড দ্রবণের কে হচ্ছে 10⁻²2। আমার জন্য আসছিল, কে এর মানটা আমরা পেয়ে গেছি 10⁻²2। আমাদের বের করতে হবে হচ্ছে পিএইচ। তোমাকে বলা আছে ফসফরিক অ্যাসিড দ্রবণ, তাহলে আমরা কি করব, প্রথমে আমরা কে এর মান থেকে আলফা এর মানটা বের করে রাখি, অসওয়াল্ডের লৌহকরণ সূত্র ব্যবহার করব, কে এ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। এক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই নিচের রাশিটাকে অগ্রাহ্য করব, আলফাটা যেন একটু বাদ যায়, তাহলে দ্বিঘাত রাশি থেকে আলফার মানটা বের করা সহজ হবে। আলফা ইকুয়াল টু থাকবে রুট ওভার অফ কে এ ডিভাইডেড বাই সি। সি হচ্ছে অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা, তাহলে কিভাবে করব আমরা, রুট ওভার অফ 10⁻²2 ডিভাইডেড বাই সি হচ্ছে অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা। ঘনমাত্রা কত দেওয়া আছে এখানে, 0.75 মোল পার লিটার। এটা বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আলফা। আলফা পেয়ে গেলে তারপরে বাকি কাজ তো করাই যাবে, তোমরা নিজেরা করে নিও। এখনও কি ধরতে পেরেছো কিছু, এখনও ধরতে পারোনি, অঙ্কটা ভুল হচ্ছে। কোথায় ভুল হয়েছে ধরতে কি পেরেছো, কে এ ইকুয়াল টু যে আলফা স্কোয়ার সি, এই সূত্রটা কিন্তু সবার জন্য না, এটা শুধুমাত্র এবং কেবলমাত্র মনোপ্রোটিক অ্যাসিড এবং ক্ষারের জন্য। যেহেতু আমাদেরকে দিয়েছে H3PO4, এই ভদ্রলোক কিন্তু মনোপ্রোটিক অ্যাসিড না, এটা কত প্রোটিক অ্যাসিড, এটা হচ্ছে ট্রাইপ্রোটিক অ্যাসিড, 3টা করে প্রোটন ছাড়ে, তার ক্ষেত্রে সূত্র এটা হবে না। তোমাদের যাদের মনে আছে সূত্রটা কি, তারাও কিন্তু সরাসরি সূত্র ব্যবহার করতে পারবে না, তার কারণটা হচ্ছে আমাদের বইয়ে এই সূত্রের প্রমাণটা দেখানো নেই। এটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বা তোমরা অন্য জায়গা থেকেও দেখতে পারো, যেহেতু বইয়ে এই সূত্রটার প্রমাণ নেই, সুতরাং তোমরা এই সূত্রটাকে সরাসরি ব্যবহার করতে পারবে না, আর এই সূত্র তো ব্যবহার করা এমনিও যাবে না। আমাদের যেটা করতে হবে, একেবারে অ্যানালিটিক্যালি ভেঙে ভেঙে H3PO4 এর জন্য আলফা এর সমীকরণটা বের করতে হবে। তাহলে চলো আমরা একটু সেটা করে ফেলি। এই জন্য প্রথমে আমরা H3PO4 এর বিয়োজন বিক্রিয়াটা একটু দেখব। H3PO4 এটা যখন বিয়োজিত হবে তখন আমরা পাবো 3H+ যোগ হচ্ছে PO4 3-। এরপর আমাদের কি করতে হবে, ধরে নিলাম এটার আদি ঘনমাত্রা ছিল সি মোল পার লিটার, অর্থাৎ সি মোল ছিল দ্রবণে, তাহলে এটা থাকবে 0, এটাও থাকবে 0। সি থেকে চলে যাবে কত, যেহেতু এটা দুর্বল অ্যাসিড সবল অ্যাসিড না, তাহলে সি থেকে কিন্তু সি মোল চলে যেতে পারবে না, বরং সি থেকে চলে যাবে হচ্ছে আলফা সি। তোমরা যারা বুঝছো না যে কেন সি থেকে আলফা সি যাচ্ছে, তাদেরকে আবারও বলবো আমাদের গত ভিডিওটা দেখে নেওয়ার জন্য। সি থেকে চলে যাবে আলফা সি, তাহলে এখানে তৈরি হবে কত, এখানে তৈরি হবে 3 আলফা সি, 3 আলফা সি, আর এখানে তৈরি হবে হচ্ছে আলফা সি। আবারও বলছি কেন, 1 মোল বিয়োজিত হলে এটা 3 মোল তৈরি হয়, তাহলে এটার যতটুকু বিয়োজিত হয়েছে আলফা সি, এখানে তার 3 গুণ তৈরি হবে, আর এখানে তৈরি হবে
ওই পরিমাণেই H3PO4 যত মোল ছিল PO4 3- তত মোলই তৈরি হবে। তাহলে এরপরে আমাদের যেটা করতে হবে এই বিক্রিয়াটার KC লিখতে হবে। KC ইকুয়াল টু থাকবে হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এটার পাওয়ার একটা 3 যাবে, ডট PO4 3- ডিভাইডেড বাই H3PO4 এর ঘনমাত্রা। এই যে কেসিটা, এটা যেহেতু একটা অ্যাসিডের বিয়োজন বিক্রিয়ার জন্য লেখা হয়েছে, এটাকে আমরা আদর করে বলি KA, অর্থাৎ ওই অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। এরপরে আমরা যে কাজটা করব, আমাদের কাছে এখানে KA এর মান দেওয়া ছিল, মানে আমরা বের করে নিয়েছিলাম, KA এর এই মানটা এখানে বসাবো 10⁻².2 ইকুয়াল টু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার পাওয়ার একটা 3 আছে। এখানে আমরা কি বসাবো, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 3α3⁵ সাথে থাকবে PO4 3-, তাহলে PO4 3- এর ঘনমাত্রা হচ্ছে α3 ডিভাইডেড বাই H3PO4 এর ঘনমাত্রা, সেটা হচ্ছে C - α3। এটাকে আমাদের ক্যালকুলেশন করে এখান থেকে আমাদের আলফা এর মানটা বের করতে হবে। আমি ক্যালকুলেশনটা এই পাশে করছি, আমরা 13 নম্বর অঙ্ক করছি। আমরা বলতে পারবো 10⁻² ইকুয়াল টু 3⁻³ মানে 27 ডট α⁴, আর এখানে একটা আলফা আছে, তাহলে আমাদের হবে α⁴ ডট C⁴ তাহলে C⁴ ডিভাইডেড বাই, আমি এখানে C - α এখান থেকে C কমন নিব, C যদি কমন নেই তাহলে থাকবে 1 - আলফা, নিচের একটা C এর সাথে উপরের একটা C কাটাকাটি যাবে, তাহলে আমি লিখব 10⁻² ইকুয়াল টু 27 ডট α⁴ ডট C³ ডিভাইডেড বাই 1 - আলফা। এরপরে তোমরা যেটা বলতে পারো, এই সমীকরণ সমাধান করে আলফার মান বের করতে হলে আলফায়ের এখন চতুর্ঘাত চলে আসছে, অর্থাৎ আলফায়ের পাওয়ার 4। এটা থেকে আলফার মান বের করতে গেলে আমাকে বা অসওয়াল্ডকে দিয়েও হবে না, অসওয়াল্ডের দাদা বা তারও দাদাকে লাগবে কবর থেকে তুলে নিয়ে আসা, কারণ এটা পিওরলি গাণিতিক একটা সমস্যা, ম্যাথমেটিক্যাল প্রবলেম। এখান থেকে আলফাটাকে আমরা যত পারা যায় রিমুভ করব, তো নিচের আলফাটাকে আমরা ইগনোর করব, কারণ আলফার মান খুবই ছোট, যেহেতু দুর্বল অ্যাসিড খুবই ছোট হওয়ার কারণে এক থেকে খুবই সামান্য একটা রাশি বাদ দিলেও যায়, না দিলেও তাই। তো এটাকে আমরা 1 লিখতে পারবো, তাহলে এর পরের লাইনে লিখতে পারবো 10⁻² ইকুয়াল টু 27 α⁴ ডট C³ C এর মানটা আমরা জানতাম, C এর মান হচ্ছে 0.75 আমার যতটুকু মনে পড়ছে, পাওয়ারে হচ্ছে 3। এখান থেকে আমরা আলফা এর মানটা বের করে ফেলবো। আলফা এর মান তাহলে কি আসবে, 10⁻² ডিভাইডেড বাই 27 ইন্টু, এটাও নিচে চলে যাচ্ছে 0.75⁵, এই পুরোটার সাথে হবে হচ্ছে 4th রুট, কারণ আলফায়ের পাওয়ারে ছিল 4, আলফায়ের পাওয়ারে 4, এটা তাড়ানোর জন্য আমাদেরকে ওপাশেও 4th রুট করতে হবে, এই পাশে 4th রুট করতে হবে, তাহলে টু দি পাওয়ার এরকম একটা ব্যাপার চলে আসবে। এটাকে তোমরা ক্যালকুলেশন করে কিছু একটা মান পাবে, সেই মানটা আমি আর করে দিচ্ছি না, ধরো এটার মান আসছে কিছু একটা, যেটা আমরা বাক্স। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পিএইচ এর সমীকরণ লিখতে হবে। আমার কাছে কি পিএইচ চেয়েছে? হ্যাঁ, পিএইচ চেয়েছে, তাহলে পিএইচ ইকুয়াল টু -log অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। খেয়াল করো এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 3α⁴, তাহলে আমরা ওটা লিখছি 3α⁴, যেক্ষেত্রে মানগুলো আমরা কোথায় পাবো, -log অফ 3 তো 3, আলফার মানটা আমরা এইমাত্র বহুত যুদ্ধ করে বের করেছি, আলফার মানটা এখানে বসিয়ে দেব, ইন্টু সি এর মানটা আমাদের দেওয়া ছিল 0.75, এটা করলে যা আসবে সেটাই হচ্ছে তোমাদের আনসার। এক্ষেত্রে তোমাদের একটা মজার ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে যে তোমাদেরকে আমি একটা শর্টকাট সূত্র দেখিয়েছিলাম, সেই সূত্রটা আমরা আবার একটু ক্রস চেক করব যে ঠিক আছে কিনা, কাজ করে কিনা। সেটা হচ্ছে ধরো এই পর্যায়ে এসে তোমার কাছে যদি যেহেতু দ্রবণের ঘনমাত্রা জানা আছে, আলফা জানা আছে, তাহলে তুমি সরাসরি যে কাজটা করতে পারতে, পিএইচ ইকুয়াল টু -log অফ, আমি শিখিয়েছিলাম E⁴C, খেয়াল করে দেখো তো মিলছে কিনা। ই হচ্ছে ওই অ্যাসিডের তুল্য সংখ্যা বা ওই ক্ষারের তুল্য সংখ্যা, যেহেতু এটা অ্যাসিডের দ্রবণ তাহলে H3PO4 এর তুল্য সংখ্যা কত হবে, 3, দেখো 3। ই এর সাথে গুণ করার কথা ছিল আলফা এর, আলফা মানে বিয়োজন মাত্রা, ওই অ্যাসিডের বিয়োজন মাত্রা আমাদের যদি অঙ্কে সরাসরি দেওয়া থাকতো আমরা বসাতে পারতাম, এই যে আলফা এর মানটা এখানে বসেছে, ইন্টু হচ্ছে সি হচ্ছে ওই দ্রবণের ঘনমাত্রা, এই যে
ই আলফা সি, এভাবে এসেছে। তো মজার ব্যাপার হচ্ছে কি, আমি এই সূত্রটা তোমাদেরকে দেখাচ্ছি এই কারণে না যে তোমরা এটাকে ব্যবহার করো, বরং আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কারণে মূলত এই অঙ্কটাই এক্স্যাক্টলি দিস ম্যাথ ওয়েন আই সলভিং দিস ইন মাই এজ, আমার এইচএসসি প্রিপারেশনের পরে মানে ভর্তি পরীক্ষার সময়, তখন এই অঙ্কটা করার সময় আমি একবার হঠাৎ করে খেয়াল করলাম এখানে এই ব্যাপারটা কি। তারপরে পিছনে উল্টে সবগুলো অঙ্কে দেখলাম পিএইচের এই যে লাইনটা বা পি অফ ওইচের এই যে লাইনটা, এখানে সবসময়ই ই আলফা সি এই ব্যাপারটাই থাকে। তখন আমি মূলত এই শর্টকাট ব্যাপারটা আবিষ্কার করি যে প্রতিটা অঙ্কই মনে হয় ই আলফা সি দিয়ে করা যাবে, আসলেও তাই। তো তোমরা নিজেরাও যখন অঙ্ক করবে তখন দেখবে যে একই অঙ্ক যখন বারবার করো, হঠাৎ করে কোনো এক সময় না তোমার কাছে ধরা পড়তে পারে যে এই ব্যাপারটা আসলে অ্যাট দ্য এন্ড ফাইনাল লাইনে এভাবে থাকে। তো এটা একটা ভালো ব্যাপার যে কোনো একটা জিনিসের সিকোয়েন্স ধরতে পারা বা শেষ রাশিটা কী হবে এটা ধরতে পারা। তবে এটা সরাসরি ব্যবহার করার জন্য আমি আবারও নিরুৎসাহিত করব, যেটা করো না, এটা আমার আবিষ্কার, এটা তোমার ক্ষেত্রে যেটা হবে সেটা তুমি ব্যবহার করো, কিন্তু নিজে আবিষ্কার করো তারপরে। আদারওয়াইজ এটা আসলে মাঝে সাঝে বড়সড় ডিজাস্টার নিয়ে চলে আসতে পারে, এটা না করাটা ভালো। এবারে আমরা চলে যাচ্ছি 14 নম্বর অঙ্কে। 14 নম্বর সমস্যায় কি বলেছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন যোগ হাইড্রোক্সিল আয়ন বিক্রিয়াটির শুরুতে 25 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকে। মানে বিক্রিয়ার শুরুতে তোমার কাছে দ্রবণের মধ্যে 25 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তারা দিয়েছে এবং সাম্যাবস্থায় তা থেকে কেবলমাত্র 5 মোল আয়নিত হয়। তোমরা জানো সবল অ্যাসিড হলে পুরোপুরি বিয়োজিত হয়ে যায়, দুর্বল অ্যাসিড হলে পুরোপুরি বিয়োজিত হয় না। সে কথাটাই বলেছে, 25 মোল যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়েছিল কিন্তু সেখান থেকে বিয়োজিত হয়েছে মাত্র 5 মোল। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন মাত্রা কত? অনেক কঠিন অঙ্ক না? 25 মোল দিয়েছিল, সেখান থেকে 5 মোল বিয়োজিত হয়েছে। 25 মোল থেকে যদি 5 মোল বিয়োজিত হয় তাহলে 1 মোল থেকে কত মোল বিয়োজিত হবে? এটাই তো বিয়োজন মাত্রার সংজ্ঞা, যে প্রতি মোল বিক্রিয়ক থেকে যত মোল বিয়োজিত হয়। তোমাদের যাদের বিয়োজন মাত্রা ব্যাপারটা পরিষ্কার না, ক্লিয়ার না কনসেপ্ট, তারা আমাদের ভিডিও এখনও করা হয়নি, পরবর্তীতে আমরা রাসায়নিক সাম্যাবস্থা অধ্যায়ের উপরে ভিডিও করব, তখন দেখতে পারবে। আর তোমরা বই থেকেও পড়ে নিতে পারো যে বিয়োজন মাত্রা বিষয়টা কিভাবে বের করে। আবারও বলছি, বিয়োজন মাত্রার সংজ্ঞা প্রতি মোল বিক্রিয়ক থেকে যত মোল বিয়োজিত হয়। অর্থাৎ তোমার কাছে ধরো 100 মোল ছিল, 100 মোল বিক্রিয়ক থেকে তোমার যদি 25 মোল বিয়োজিত হয়, তার মানে তোমার বিয়োজন মাত্রা আসলে 25%। তো প্রতি মোল বিক্রিয়কের জন্য আমরা এটা হিসাব করি যে 1 মোল যদি বিক্রিয়ক থাকতো তাহলে সেখান থেকে কত মোল বিয়োজিত হতো। তারপরে বলেছে ওই দ্রবণের ঘনমাত্রা এত মোল পার ডেসিমিটার কিউব হলে, মনে আছে তোমাদের সম্ভবত যে ডেসিমিটার কিউব আর লিটার আসলে একই। যদি 5 ডেসিমিটার কিউব বলা থাকে, এটার মানে আসলে 5 লিটার, একই জিনিস। তো তোমাকে বলছে ওই দ্রবণের ঘনমাত্রা 0.01 মোল পার লিটার হলে কেবি এর মান কত? কেবি অর্থাৎ ওই ক্ষারের বিয়োজন মাত্রা। তাহলে চলো আমরা একটু বের করি। প্রথমে আমরা লিখছি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন বিক্রিয়া। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন বিয়োজিত হয়, অ্যামোনিয়াম আয়ন যোগ হচ্ছে হাইড্রোক্সিল আয়ন তৈরি হবে। শুরুতে দেওয়া ছিল এটার হচ্ছে 25 মোল, এটা থাকবে 0, এটা থাকবে 0 বিয়োজনের শুরুতে, যখন এখনও বিয়োজিত হয়নি। 25 মোল থেকে কত মোল চলে গেছে? তোমাকে বলেছে 5 মোল চলে গেছে। এখানে তৈরি হয়েছে তাহলে কত? অবশ্যই 5, এখানেও 5। তার কারণ হচ্ছে, আবারও বলছি, 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হলে 1 মোল অ্যামোনিয়াম আয়ন তৈরি হয়, 1 মোলই হাইড্রোক্সিল আয়ন তৈরি হয়। তাহলে 5 মোল যেহেতু বিয়োজিত হয়েছে, তাহলে এখানেও 5 তৈরি হবে, এখানেও 5 তৈরি হবে। তাহলে আমরা এখন কি বলবো? 25 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হতে বিয়োজিত হয় 5 মোল। অতএব 1 মোল থেকে বিয়োজিত হবে কত? 5 ভাগ হচ্ছে 25, এত মোল। এটা তোমরা কাটাকাটি করলে বুঝতেই পারছো 1/5 অর্থাৎ 0.2 এত মোল আসবে। এই 0.2 এটাই হচ্ছে আমাদের আলফা বিয়োজন মাত্রা। অর্থাৎ ওই অ্যাসিডের বিয়োজন মাত্রা আমরা বলতে পারি 20%। কারণ 1 মোল থেকে যদি 0.2 মোল বিয়োজিত হয়, 100 মোল থেকে কত বিয়োজিত হবে একটু হিসাব করে দেখো, 100 দিয়ে গুণ করলে এটা চলে আসবে হচ্ছে 20, অর্থাৎ 20% বিয়োজন মাত্রা, অথবা বলা যায় 0.2। তাহলে আমাদের একটা উত্তর পেয়ে গেলাম। পরবর্তী অংশে চলে যাচ্ছি। পরবর্তী অংশে বলেছে ওই দ্রবণের ঘনমাত্রা এত হলে সি এর মান, ঘনমাত্রা সি দেওয়া আছে 0.01 মোল পার ডেসিমিটার কিউব। এটা দেখলে আমার ভয় লাগে, আমি ডেসিমিটার কিউব দেখলেই তাড়াতাড়ি মুছে দিয়ে এখানে লিটার লিখে ফেলি, একই কথা।
সি এর মান এত দেওয়া আছে, তো তোমাকে বলেছে ওই ক্ষারের কেবি এর মান কত। আমরা আমার খালাতো ভাইয়ের কথা মনে করব, অসওয়াল্ড। হ্যাঁ, কেবি ইকুয়াল টু, ও খুব কষ্ট করে এই প্রমাণটা করেছে, আমি ওকে হেল্প করেছিলাম, আলফা স্কোয়ার সি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। আমি কি এখন লিখব? উত্তর হচ্ছে হ্যাঁ, আমি এখন লিখব। যেসব ক্ষেত্রে আলফার মান জানা থাকে বসিয়ে দিতে তো সমস্যা নেই, ক্যালকুলেশন তো ক্যালকুলেটর সাহেবই করেন, আমার তো আর কষ্ট করতে হয় না। কিন্তু যখন আলফার মান জানা থাকে না, আলফার মানটা বের করতে হয়, সেসব ক্ষেত্রে আমি নিচেরটাকে ইগনোর করি। এটা ব্যক্তিগতভাবে আমার স্টাইল, আমি আলফাটাকে সবসময় ইগনোর করি না, আমি মাঝে মধ্যে রেখে দিই, মাঝে মধ্যে বাদ দিই, তোমার ইচ্ছা। তুমি চাইলে এটাকে বাদ দিয়ে শুধুমাত্র আলফা স্কোয়ার সি দিয়ে অঙ্ক করে ফেলতে পারো, দেয়ার উইল বি নো বিগ ডিফারেন্স। সামান্য মানের এদিক ওদিক যায়, এটাতে কিচ্ছু হবে না। তাহলে আমি লিখছি 1 মাইনাস আলফা, আলফার মান আমরা জানতাম 0.2 ইন্টু 0.2 স্কোয়ার ইন্টু সি এর মান আমাদের কাছে দেওয়া ছিল 0.01 মোল পার লিটার ডিভাইডেড বাই 1 মাইনাস 0.2। এটা বসিয়ে দিলে এখান থেকে আমরা কেবি এর মান পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের আর একটা আনসার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। পরবর্তীতে আমাদের আছে হচ্ছে 15 নম্বর অঙ্ক, যেটাও তোমাদের নিজেদের করে নিতে হবে। এটা একই রকম সমস্যা, পারবে তোমরা, না পারলে বন্ধুদের সাথে আলোচনা করো। 16 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। একটি 1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের বিয়োজন মাত্রা 1.34%। 1 মোলার মানে 1 মোল পার লিটার, বিয়োজন মাত্রা 1.34% দেওয়া আছে। আমি তথ্যগুলো একটু লিখে নেই, এটা সবসময় ভালো। তোমরা সাধারণত ফিজিক্সের দেখা যায় যে দেওয়া তথ্যগুলো লিখে নাও, ডান পাশে হয়তো বা দাগ দিয়ে যে দেয়া আছে আদি বেগ এত, শেষ বেগ এত হতে হবে, ত্বরণ এত, তাহলে কত সময় লাগবে এইভাবে। কেমিস্ট্রির অঙ্কে যদি আমরা এটা করি না, এটা সবসময় করাটা ভালো। তো এখানে আমার কাছে দেওয়া আছে হচ্ছে 1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, তাহলে সি ইকুয়াল টু হচ্ছে 1 এম, মোলার যেহেতু বলা, বিয়োজন মাত্রা 1.34%, তাহলে আলফার মান দেওয়া আছে 1.34%। তোমাদের জানা আছে নিশ্চয়ই পার্সেন্ট থেকে আমরা মানে কিভাবে আসব, 1.34 ডিভাইডেড বাই 100, এটা করলে যা আসে এটা হচ্ছে আমাদের আলফার মান, যেটা আসবে 0.0134। কেবি এর মান জানতে চেয়েছে আমার কাছে, তাহলে আমরা কিভাবে করব? আমার খালাতো ভাই বলে গেছে কেবি ইকুয়াল টু আলফা স্কোয়ার সি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। এটা কি লিখবো? যেহেতু আলফার মান দেওয়া আছে, জানা আছে, তাহলে আমি অবশ্যই লিখব। তোমরা মান বসিয়ে নিও, এখান থেকে যেটা পাবে সেটা হচ্ছে আনসার। সি এর মানও জানা আছে, আলফার মানও জানা আছে। দেখো, সি এর মান 1, আলফার মান 0.0134। তারপরে বলেছে খ নাম্বার, এটা হচ্ছে ক নাম্বার ছিল। খ নাম্বার বলেছে সাম্যাবস্থায় অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কত। তো আমরা একটু বিক্রিয়াটা লিখে ফেলি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা যখন বিয়োজিত হবে অ্যামোনিয়াম আয়ন তৈরি হবে, যোগ হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন তৈরি হবে। এটার যদি শুরুর ঘনমাত্রা হয় সি, 0 0 থাকবে শুরুতে, এরা সি থেকে চলে যাবে কত, সি থেকে কিন্তু সি যাবে না, কারণ এটা একটা দুর্বল ক্ষার। কিভাবে বুঝলাম দুর্বল ক্ষার? যাদের ক্ষেত্রে আলফার মান দেওয়া থাকবে, অর্থাৎ বিয়োজন মাত্রা দেওয়া থাকবে, তাদেরকে আমরা দুর্বল ক্ষার হিসাবে কনসিডার করব। তাহলে সি থেকে চলে যাবে কত, সি থেকে চলে যাবে আলফা সি, আর এখানেও তৈরি হবে হচ্ছে আলফা সি, এটাও তৈরি হবে হচ্ছে আলফা সি। তাহলে তোমাকে বলেছে সাম্যাবস্থায় অ্যামোনিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কত। সাম্যাবস্থায় অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা হচ্ছে, বুঝতেই পারছো, সাম্যাবস্থায় যে অ্যামোনিয়াম আয়ন থাকছে আলফা সি পরিমাণ, এটাই হচ্ছে আমাদের হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। কারণ এই বিক্রিয়াটা থেকে আমরা দেখতে পাচ্ছি যত মোল অ্যামোনিয়াম আয়ন তৈরি হয় তত মোলই হাইড্রোক্সাইড আয়ন তৈরি হয়, সুতরাং মান একই আসবে। তোমরা একটু নিজেরা করে নিও, আলফা এর মানও দেওয়া আছে তোমার কাছে, সি এর মানও দেওয়া আছে, বসিয়ে দিলে আমরা পেয়ে যাব। গ নাম্বার বলেছে, আমি এবার গ নাম্বার করছি, এখানে করি। তোমাকে বলেছে অআয়নিত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত। অআয়নিত কথাটার মানে কি? অআয়নিত মানে হচ্ছে যেটা ডিসোসিয়েট করেনি, অর্থাৎ যেটা বিয়োজিত হয়নি। অবিয়োজিত, সোজা কথায় অআয়নিত কথাটা আমরা যদিও কম শুনি, মানে হয়তো বা নাও বুঝতে পারো, এটাকে সহজে আমরা বাংলায় আর একটা টার্ম দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে অবিয়োজিত। সেটা করব হচ্ছে, চিন্তা করো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড শুরুতে ছিল সি পরিমাণ, বিয়োজিত হয়েছে আলফা সি পরিমাণ, তাহলে রয়ে গেল কত? সি থেকে চলে গেছে আলফা সি, তাহলে এটা হচ্ছে এখন সাম্যাবস্থায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। তাহলে আমরা বলবো যেটা, যে সাম্যাবস্থায়, তোমরা একটু লিখে নিও, সাম্যাবস্থায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ইকুয়াল টু সি মাইনাস আলফা সি, অর্থাৎ রিমেইনিং অ্যামাউন্ট অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অআয়নিত, যেটা আনডিসোসিয়েটেড রয়ে গেছে,
সেটার মানও আমরা পাবো, সি এর মান জানি, আলফা এর মানও জানি, তাহলে সি মাইনাস আলফা সি বের করা যাবে। এটা হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। আমরা এবার 17 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। না, আমরা যাচ্ছি না, এটাও তোমাদেরই যেতে হবে, এটাও তোমরা পারবে। বিয়োজন মাত্রা দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, বিয়োজন ধ্রুবক বের করতে হবে, কে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি ডিভাইড বাই 1 মাইনাস আলফা। 18 নম্বর অঙ্কে চলে যাচ্ছি, তাহলে 17 করছি না, নিজেরা করে নিও। 18 নম্বর হচ্ছে তোমাকে বলেছে 2 লিটার দ্রবণে 0.1 মোল ইথানোয়িক অ্যাসিড আছে, দ্রবণটির পিএইচ কত? বাচ্চা জিনিস, পারবে তোমরা? পারবে তো? আচ্ছা একটু করে দেই, মন খারাপ করবে, এতগুলো স্কিপ করতেছে। আচ্ছা, তো 18 নাম্বার, 2 লিটার দ্রবণে আছে 0.1 মোল ইথানোয়িক অ্যাসিড CH3COOH। তাহলে বলো তো 1 লিটার দ্রবণে কতটুকু ইথানোয়িক অ্যাসিড আছে? 0.1 ডিভাইডেড বাই ডেফিনেটলি 2, এত মোল ইথানোয়িক অ্যাসিড আছে। তো এত মোল ইথানোয়িক অ্যাসিড যদি থাকে তাহলে কত হবে? 0.05 এত মোল থাকবে। এত মোল ইথানোয়িক অ্যাসিড কোথায় আছে? প্রতি লিটার দ্রবণে। এটাকেই আমরা সি বলি রে বাবা, এটাকেই আমরা বলি ওই দ্রবণের ঘনমাত্রা। সুতরাং ওই দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে, এখন তোমাকে ওইটার পিএইচ বের করতে হবে। ইথানোয়িক অ্যাসিড বিয়োজিত হলে কি হবে? CH3COOH। এটা বিয়োজিত হলে, এটা সবসময় ভালো যে যেহেতু দুর্বল অ্যাসিড আমাদের কাছে জানা আছে, তাহলে এর ক্ষেত্রে উভমুখী চিহ্ন লেখা, না লিখলেও তেমন কোনো সমস্যা নেই, লেখা উচিত, লেখা ভালো, নৈতিকভাবে একটু নিজের কাছে ভালো লাগে। এটা বিয়োজিত হলে CH3COO- অ্যাসিটেট আয়ন যোগ হচ্ছে H+ প্রোটন। তো সি এর মান আমরা জানি, প্রতি লিটার দ্রবণে কত মোল আছে, এরপরে বাকিটা তোমরা পারবে। এক্ষেত্রে একটা মজার ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে এই অঙ্কে কিন্তু তোমার কাছে বিয়োজন মাত্রা দেয়া নেই। তাহলে আমরা কি করব? এক্ষেত্রে কিচ্ছু করার নেই, এটাই নিয়ম। তোমার কাছে যখন বিয়োজন মাত্রা দেয়া থাকবে না, অঙ্কের স্বার্থে তোমাকে এটা ধরে নিতে হবে 100% বিয়োজিত হয়, অর্থাৎ বিয়োজন মাত্রা 1। কিন্তু বাস্তবে কিন্তু এটার ক্ষেত্রে 1 দিয়ে করলে হবে না। বাস্তবে তুমি যখন ল্যাবরেটরিতে কাজ করবে বা বাস্তব জীবনে কাজ করবে, অবশ্যই এটা একটা বিয়োজন মাত্রা আছে, সেটা জেনে নিয়ে তারপরে বসাতে হবে। আমরা অঙ্ক করতে করতে অনেক দূর চলে এসেছি, এখন আমরা চলে যাব 19 নম্বর অঙ্কে। 19 নম্বর অঙ্কটা খুবই জরুরি, পরীক্ষায় আসবে কিনা জানি না, কিন্তু তোমার কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য খুব জরুরি। তো এই জন্য অবশ্যই ভালো করে দেখো। সেটা হচ্ছে 1.5 m সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত? সহজ অঙ্ক, তোমরা পারবে, আমি তারপরেও করছি, চলো তোমাদের সাথে একটু করি। সালফিউরিক অ্যাসিড এটা বিয়োজিত হলে কি হয়? 2H+ যোগ হচ্ছে SO4 2-। তোমার কাছে দেওয়া ছিল এটার ঘনমাত্রা, আদি ঘনমাত্রা 1.5 মোল পার লিটার, এটা ছিল 0, এটা থাকবে 0। 1.5 থেকে চলে যাবে 1.5 মোল, কারণ এটা সবল অ্যাসিড আর বিয়োজন মাত্রা দেওয়া নেই, তো আমরা ধরে নিব পুরোটুকুই চলে যাবে। তাহলে এখানে তৈরি হবে কত? 2 × 1.5, এখানে তৈরি হবে 1.5 মোল। ইতোমধ্যে তোমরা শিখে গেছো এই ব্যাপারটা আশা করছি। তো কথা হয়েছে পিএইচ এর মান কত? তাহলে আমরা পিএইচ বের করতে গেলে জানি মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এটার মান আসবে হচ্ছে মাইনাস লগ অফ, কৌশিক একটু ক্যালকুলেটর বের করো তো বাবা। এটার মান বের করতে বলছো, এটা আমি জানি কি। ক্যালকুলেটর মাইনাস লগ 3, লগ 3 এর মান জানো কত? -0.4771। আমাদের ক্যামেরার পিছনে বিশিষ্ট গণিতবিদ আছেন, গণিতবিদ হিসাব করে বললে, স্মার্টফোনের ক্যালকুলেটর। তো পিএইচ এর মান এসেছে এত, এটি তো উত্তর না? কি অদ্ভুত, এখানে একটা মাইনাস আসছে। আর ইউ শিওর ক্যালকুলেটর ঠিকমতো টিপছিল তো? হ্যাঁ, এখানে আসলেই মাইনাসটা আসে। তো কথা হচ্ছে পিএইচ এর মান কি কখনো ঋণাত্মক হতে পারে কিনা? আমরা পিএইচ স্কেল যেরকম দেখেছিলাম, ব্যাপারটা ছিল এরকম, মাঝখানে থাকে আমাদের 7, বামে থাকে 0, ডানে থাকে 14। ব্যাপারটা আমরা যেভাবে বলি সেটা হচ্ছে যে 7 থেকে পিএইচ এর মান যত কমতে থাকে তত দ্রবণটা অম্লীয় হতে থাকে, 7 থেকে পিএইচ এর মান যত বাড়তে থাকে দ্রবণটা তত ক্ষারীয় হতে থাকে। কথা হচ্ছে তাহলে 0ই যদি এর শেষ সীমা হয়, এটার মান কেন ঋণাত্মক এসেছে? তার উত্তরটা হচ্ছে পিএইচ স্কেল কাদের জন্য বানানো হয়েছিল? পিএইচ স্কেল বানানো হয়েছিল যখন আমরা দেখেছিলাম যে দ্রবণের ঘনমাত্রা খুবই কম হয়,
খুবই কম ঘনমাত্রার দ্রবণের জন্য আসলে সেখানে কতগুলো প্রোটন ঘুরে বেড়াচ্ছে বিয়োজিত অবস্থায় সেটা জানার জন্য, সেটা বোঝার জন্য, ভালো করে ফিল করার জন্য আমরা পিএইচ স্কেল বানিয়েছিলাম। সেই পিএইচ স্কেলটা তুমি কাদের জন্য প্রয়োগ করছো? এমন একটা অ্যাসিড দ্রবণের জন্য যে দ্রবণের ঘনমাত্রা কিন্তু খুবই কম তো না, বরং ভয়ঙ্কর রকমের বেশি। খেয়াল করো 1.5 মোল প্রতি লিটারে আছে। আমরা যদি এটাকে আরেকটু ভালো করে হিসাব করি 1.5 মোল প্রতি লিটারে আছে, তার মানে হচ্ছে 1.5 মোল যদি হয় তাহলে কত গ্রাম হবে? সালফিউরিক অ্যাসিডের 1 মোল মানে হচ্ছে 98 গ্রাম, তাহলে 1.5 ইন্টু 98 এত গ্রাম প্রতি লিটারে আছে। 1 লিটার সালফিউরিক অ্যাসিডের মধ্যেই এত গ্রাম, এটা হচ্ছে তোমার 147 গ্রাম। আমি চাই তোমরা সব কিছু একটু বাস্তবে পড়াশোনা করবে, একটু ভেবে দেখো তো 147 গ্রাম মানে প্রায় 150 গ্রাম সালফিউরিক অ্যাসিড 1 লিটার পানিতে দেওয়া হয়েছে। 1 লিটার পানি কতটুকু? মানে 1 লিটার পানিতে না, মানে টোটাল দ্রবণটা হয়েছে 1 লিটার। তোমরা নিশ্চয়ই 1 লিটারের কোকাকোলার বোতল বা পানির বোতল দেখেছো। 1 লিটার পানির মধ্যে 150 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, মানে কত বেশি ঘনমাত্রা। এত বেশি ঘনমাত্রার কোনো দ্রবণের কথা তোমরা তো বইতেও কোথাও অঙ্কেও লেখা দেখো না। মানে একটা অঙ্ক বানানোর সময় কিন্তু আমরা খুব বেশি চিন্তা করে বানাই না। তোমরা বইয়ের অঙ্ক পড়লে দেখবে যে অনেক অঙ্কই আছে, ইভেন আমাদেরও অঙ্ক থাকতে পারে যেখানে বিভিন্ন ডেটা লিখে দিয়েছি, এত চিন্তা করিনি যে এত কিছু কি, এত বড় একটা তথ্য কি সম্ভব। তো এই ব্যাপারটা অনেকটা এইরকম। 1.5 মোল পার লিটার দ্রবণ, এইটা যদিও প্রশ্নে লেখাটা সহজ, বাস্তবে এটা করাটা আমি জানি না, আমি পিওর কেমিস্ট্রির লোক না, বা ল্যাবরেটরিতে আমি তো কোনোদিন এটা করে দেখিনি। আমার কাছে যতটুকু মনে হয় এটা ইম্পসিবল একটা ব্যাপার, ইম্পসিবল একটা ব্যাপার। আমি এই ব্যাপারে শাফিনের সাথে কথা বলবো, বলে তোমাদেরকে জানাবো যে এটা আসলেই কী হয়। এত বেশি ঘনমাত্রা দ্রবণের জন্য পিএইচ স্কেল প্রতিষ্ঠিতই না, তার জন্য এটা বানানোই হয়নি। এটা বানানোই হয়েছে খুবই কম ঘনমাত্রার দ্রবণের জন্য। যেহেতু খুবই কম ঘনমাত্রা দ্রবণের জন্য বানানো হয়েছে এই স্কেলটা, এবং সেটা তুমি প্রয়োগ করেছো খুবই বেশি ঘনমাত্রা দ্রবণের জন্য, তাহলে কী হয়েছে ব্যাপারটা দেখো। দ্রবণের ঘনমাত্রা যত বাড়ে, অর্থাৎ দ্রবণে অ্যাসিডের পরিমাণ যত বাড়তে থাকে, পিএইচের মান 7 থেকে কমতে 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 একসময় 0 হবে। তুমি যদি আরও ঘনমাত্রা বাড়াতে থাকো তখন ডেফিনেটলি সে একই লাইন বরাবর একই দিকে বাইরে বেরিয়ে চলে আসবে, অর্থাৎ তার পিএইচের মান আমাদের চলে আসছে হচ্ছে নেগেটিভ। এবং এটাতে অবাক হওয়ার, বিস্মিত হওয়ার কিছুই নেই, ভাবার দরকার নেই যে তোমার অঙ্ক হয়নি, এটাই হয়েছে, এটাই সঠিক আনসার। পিএইচের মান যখন এরকম নেগেটিভ আসবে তখন আমরা বুঝে নিব ওই দ্রবণের ঘনমাত্রা অতিরিক্ত বেশি। দ্যাটস দ্য সলিউশন। এবং একইভাবে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, পিএইচের মান যেমন অতিরিক্ত গাঢ় ঘনমাত্রার অ্যাসিড হলে 7 থেকে কমতে কমতে নেগেটিভে চলে আসতে পারে, শূন্যের বাইরে নেগেটিভে চলে আসতে পারে। অতিরিক্ত গাঢ় ঘনমাত্রার যদি ক্ষারের দ্রবণ হয় তার ক্ষেত্রে পিএইচের মান 7 থেকে বাড়তে বাড়তে 14 পার হয়ে ওপাশে চলে যাবে, অর্থাৎ 14রও বেশি হতে পারে। তোমরা একটা জিনিস চিন্তা করো, যদি আমি এই অঙ্কটা, এই ডেটা 1.5 দ্রবণ, তোমরা খেয়াল করে দেখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জন্য যদি দেওয়া হয়, নিজেরা করে দেখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ আমি তোমাকে বললাম 1.5 দ্রবণ, এর জন্য পিএইচের মানটা কত হবে হিসাব করে দেখো। এর জন্য পিএইচের মান এক্স্যাক্টলি -0.4771 এসেছে না? এক্ষেত্রে অ্যাসিডের জন্য এসেছে। ক্ষারের জন্য কি হবে? 14 প্লাস 0.4771, আই ক্যান গ্যারান্টি ইউ এটাই উত্তর হবে। সুতরাং পিএইচের মানের একটা কুসংস্কার আমাদের মনে যেটা আছে যে 0 থেকে 14 হতে হবে সবসময়, ব্যাপারটা এরকম না। এটার মান 0রও বামে যেতে পারে, 14রও ডানে যেতে পারে। ব্যাপারটা খুবই মজার এবং নতুন একটা কনসেপ্ট শিখলে তোমরা। এই জন্যই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আমি বলেছি আর কি। এই অঙ্ক নাও আসতে পারে পরীক্ষায়, কিন্তু এটা দেখে রাখতে হবে, জেনে রাখতে হবে বিষয়টা। সেটা হচ্ছে তো 1.5 সালফিউরিক অ্যাসিড। তো এইটা কি আসলে বানানো সম্ভব? মানে এটা তো বেশ গাঢ় ঘনমাত্রা, এটা বানানো সম্ভব? আচ্ছা আমরা কিভাবে করতে, আচ্ছা কিভাবে করতে পারবো এই জিনিসটা? যেটা হয় যে এটা হচ্ছে বেসিক্যালি V1S1 V2S2 সূত্র। আপনার যে কমার্শিয়াল সালফিউরিক অ্যাসিড থাকে ওগুলো হচ্ছে 98% এর মতো থাকে আর কি। তো ওখান থেকে হচ্ছে হিসাব করে নেবেন, ডাইলিউট করে যে 1.5 মোলার যদি হইতে হয় তাহলে হচ্ছে কত ml এর সাথে কত ml পানি মিশাইতে হবে, ওটা করলেই হয়ে যায়। আচ্ছা 98% সালফিউরিক অ্যাসিড বলতে 98% W/V। W/V, হ্যাঁ W/V যদি কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, যেমন ধরেন যে সিগমা অলিশ থেকে আমার ল্যাবে যেটা আনে ওটা হচ্ছে 98% লেখা থাকে কিন্তু ওটা W/W, মানে ব্র্যাকেটে কিছু লেখা থাকে না। আমরা জেনারেলি করছি না যে যদি পার্সেন্টেজের পরে কিছু লেখা না থাকে ওটাকে W/V ধরে নিব, ওই ক্ষেত্রটা হয় না আর কি। কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, ওটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইটে বলে দেওয়া থাকে যে পার্সেন্টেজ বলতে এখানে কি বোঝানো হচ্ছে।
আচ্ছা, তো মানে ব্যাপারটা অনেকটা ওই যে জামা কাপড়ের মাপের মতো আর কি, যে এক এক কোম্পানি এক এক মাপে বলে আর কি। আচ্ছা ফাইন। তো এখন কথা হচ্ছে যে তোর আমি যে কারণে কোশ্চেনটা রেজ করলাম সেটা হচ্ছে যে তোর ওই যে আমরা পিএইচ নির্ণয়ের সময় যেটা করি যে 1.5 এম সালফিউরিক অ্যাসিডের পিএইচ বের করতে গেলে জিনিসটা যে নেগেটিভ চলে আসে। ওটা কোনো সমস্যা নাই। বেসিক্যালি এখানে ঝামেলাটা হচ্ছে পিএইচ হচ্ছে ডাইলিউট অ্যাকুয়াস অ্যাসিডিক বা বেসিক সলিউশনের জন্য অ্যাপ্লিকেবল। সো ডাইলিউট বলতে আসলে বোঝায় যে ঘনমাত্রাটা 1 মোলারের চেয়ে বেশি যেন জেনারেলি না হয়। আচ্ছা ওকে, তো এখন যেটা হইতেছে যদি 1.5 মোলারও নেন তাতেও আসলে খুব বেশি একটা ডেভিয়েশন আসে না, কারণ pH is defined as negative log of hydrogen ion activity as long as the solvent stays water. ওকে, এখন যদি আপনি ধরেন সালফিউরিক অ্যাসিড, এটা বিশুদ্ধভাবে কিন্তু লিকুইড পদার্থ, এটা কিন্তু সলিড না। ওকে, সো আপনি একটা সালফিউরিক অ্যাসিড লিকুইড আছে মনে করেন 98% সালফিউরিক অ্যাসিড, তার মানে 100 ml সালফিউরিক অ্যাসিডের মধ্যে মাত্র 2 ml পানি আছে, এভাবে আপনি চিন্তা করতে পারেন। সো এখানে আপনি যদি চিন্তা করেন এখানে দ্রাবক কোনটা, বেসিক্যালি এখানে কিন্তু পানি সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত অবস্থায় আছে, উল্টাটা না কিন্তু। সো এইখানে পিএইচ স্কেলটা কিন্তু আপনার ডিফাইন না, মানে এখানে আপনি পিএইচ বলে কোনো শব্দ পাবেন না। এই ক্ষেত্রে অ্যাসিডের বা বেসের যে স্ট্রেংথ মাপার উপায় এটাকে বলা হয় হ্যামেট ফাংশন। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাসিড সিস্টেম বা বেসিক সিস্টেমের জন্য আলাদা আলাদা। এই হ্যামেট ফাংশন হচ্ছে জেনারেলাইজ, এটাকে যখন আপনি ডাইলিউট করবেন মানে পানি অ্যাড করে 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 যখন আপনি 1 মোলারের বা তার চেয়ে কম ঘনমাত্রার কাছাকাছি নিয়ে আসবেন তখন এটা পিএইচ স্কেলের সাথে ওভারল্যাপ করে। এটা হচ্ছে মূল আইডিয়াটা। সো এখন যদি আপনি 1 মোলার চেয়ে একটু বেশি বা একটু কম নেন এটাতে কোনো অসুবিধা নেই, পিএইচ হচ্ছে নেগেটিভ আসে, কিন্তু যেটা আমরা খাতা কলমে ক্যালকুলেট করি এক্স্যাক্টলি ওই ভ্যালুটা আপনি পাবেন না। যেমন ধরেন যে 1.5 মোলার যদি আপনি হিসাব করেন তাহলে আপনার পিএইচ পাওয়া উচিত হচ্ছে নেগেটিভ লগ অফ 3। আপনি নেগেটিভ লগ অফ 3 পাবেন না, আপনি হচ্ছে ডিফারেন্ট কোন একটা ভ্যালু পাবেন। ডিপেন্ড করে হচ্ছে ওই কন্ডিশনে কতটুকু পরিমাণ হাইড্রোজেন আয়ন ফ্রি অবস্থায় আছে, মানে যদি এত কনসেন্ট্রেটেড হয় তখন হাইড্রোজেন আয়নগুলো হচ্ছে ফ্রি না থেকে সালফিউরিক অ্যাসিডের সাথে সলভেটেড অবস্থায় থাকতে পারে। সো ওই সলভেটেড আয়নগুলো হচ্ছে আপনি হিসাবে পাবেন না। সো এইজন্য কিছু কাহিনী কলা হয়ে যায়, কিছু ঝামেলা হয়ে যায়, কিন্তু ওটা আপনি এক্সপেরিমেন্ট করে বের করে দেখতে হবে। এখন এটা যদি পরীক্ষায় আসে, আচ্ছা এক্সপেরিমেন্ট করে দেখতে হবে বলতে পিএইচ মিটার ইউজ করতে হবে? হ্যাঁ, একটা পিএইচ মিটার ডুবাইলে দেখতে হবে। ওকে, এখন কথা হচ্ছে যদি পরীক্ষায় আসে স্টুডেন্টদের যে 1.5 এম সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত, নেগেটিভ লগ অফ 3 দিয়ে করবে আর উত্তর কোন উপায় মানে ওইটাই জাস্ট বসায় রাখবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, আর ওটা না ওছাড়া কোনো উপায় নেই, কিন্তু এটা দেওয়ার কথা না, কারণ পিএইচ ইজ ডিফাইন্ড ফর ডাইলিউট সিস্টেম। ওকে, দ্যাটস থ্যাংক ইউ। আর ওই যে হ্যামেট ফাংশনের কথা বলতেছিলাম ওইটা আমরা পার্ট 2 তে রাখবো, আমি একটু অনলাইনে পড়তেছিলাম আর তোমারও একটু হেল্প লাগবে। সো আপাতত এই পর্যন্তই, আবার কথা হবে। ঠিক আছে, এটাই প্রশ্ন ছিল দুই। হ্যাঁ এইটুকুই। হ্যাঁ সর্বনাশ, সেই অবস্থা। আপনার চেহারা দেখে মজা লাগতেছে। আমি নারী মুনি বড় হয় আর কঠিন সিচুয়েশন। এগুলো এখন আমি গ্রাফিক্স ট্যাব কিনছি, আমি হচ্ছে লেখালেখি শুরু করব। ও নাইস, দ্যাটস গুড জোশ। মানে সবাই এরকম 4-5 থেকে যদি শুরু করে ব্যাপারটা খুব মজার হবে আর কি। একটু পড়া নিয়ে ব্যস্ত আছি, এই পড়াটা একটা টার্গেট আছে যেটা কমপ্লিট করে তারপর হচ্ছে ওই ভিডিওর কাজে হাত দিয়ে দিব আর কি। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এবার আমরা দেখব 20 নাম্বার অঙ্ক। 20 নাম্বার অঙ্কটা তোমাদের এখানে যেভাবে করা আছে আমি এভাবে করব না, আমি একটু অন্য অঙ্ক দিব, এটা তোমরা নিজেরা করে নেবে। তোমাদের এখানে বলা আছে 2 × 10⁻8 m সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত? 2 × 10⁻8 m। আমি এটা করছি হচ্ছে 2 × 10⁻8 m HCl দ্রবণের পিএইচ। তোমরা সালফিউরিক অ্যাসিডটা নিজেরা করে নেবে। আর এটার জন্য একটু ঝামেলা হতে পারে, বই দেখবে, যদি তারপরে না পারা যায় আমাদেরকে কমেন্টে জানাও। তো যেভাবে করতে হয় সেভাবেই করব। HCl বিয়োজিত হলে H+ তৈরি হবে যোগ Cl- তৈরি হবে। এটার ঘনমাত্রা দেওয়া ছিল 2 × 10⁻8, এটা হবে 0 0। 2 × 10⁻8 থেকে কত চলে যাবে? 2 × 10⁻8ই চলে যাবে, কারণ সবল এসির আর বিয়োজন মাত্রা দেওয়া নেই আমার কাছে, আমি ধরে নিব 100% বিয়োজিত হয়। তাহলে এখানে কত তৈরি হবে? 2 × 10⁻8। এখানেও তৈরি হবে 2 × 10⁻8। আচ্ছা, তাহলে এখন আমার প্রোটনের ঘনমাত্রা দরকার ছিল, পেয়ে গেছি। পিএইচ এর মান কীভাবে বের করব? পিএইচ = log of 2 × 10⁻8। এটা করলে যা হয় এটা হচ্ছে আমাদের আনসার। কোশ্চেনটা করে দাও। তো ক্যালকুলেশন করলে আমাদের যেটা দাঁড়ায় পিএইচ এর মান হচ্ছে আসবে 7.699। আগের বারের পিএইচ নিয়ে যে ঝামেলাটা ছিল তোমাদের সেটা হচ্ছে যে পিএইচ এর মান নেগেটিভ চলে আসছে, এটা তো গ্রহণযোগ্য না। তাহলে এটা তো আর পিএইচ এর মান নেগেটিভ আসেনি, তাহলে এটা তো ঠিক আছে নাকি? এটা তো ডান। নেক্সট অঙ্কে যাই। এখানে একটু ঝামেলা আছে, সেই ঝামেলাটা হচ্ছে কি, তোমরা যারা খেয়াল করেছো ভালো, যারা করনি তাদের জন্য বলে দিচ্ছি। HCl একটা অ্যাসিড, রাইট? একটা অ্যাসিড দ্রবণের পিএইচ এর মান সেটা তো কত হওয়ার কথা আমাদের? 7
হওয়া যাবে না, 7-এর চেয়েও কম হতে হবে। এটাই আমাদের সীমানা ছিল। নিরপেক্ষ দ্রবণের পিএইচের মান 7 হয়, আর 7-এর চেয়ে কম হলে হচ্ছে অম্লীয় দ্রবণ, 7-এর চেয়ে বেশি হলে হবে হচ্ছে ক্ষারীয় দ্রবণ। তো খেয়াল করো, তোমার একটা অম্লীয় দ্রবণের পিএইচের মান এসেছে 7.699। অদ্ভুত একটা ব্যাপার না? মানে সে তো ক্ষারের রিজিয়নে পড়ে গেছে, তার পিএইচের মানটা ক্ষারের সীমানার মধ্যে পড়ে গেছে। তো এখন আসলে এখানে সমস্যাটা কি? সমস্যাটা হয়েছে যেটা, সেটা হলো আগের অঙ্কে ছিল অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা 1.5 m, যেটা ছিল অতিরিক্ত রকমের বেশি, অ্যাসিড। এই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 2 × 10⁻8 m, 10⁻8 m। ক্যান ইউ বিলিভ? দশমিকের পরে কতগুলো শূন্য আছে খেয়াল করছো? এত কম ঘনমাত্রার দ্রবণের জন্য আবার পিএইচ নিয়ে একটু ঝামেলা হয়ে যাবে। ঝামেলাটা হচ্ছে কি, এখানে তুমি কনসিডার করেছো শুধুমাত্র ওই দ্রবণের ভিতরে অ্যাসিড থেকে আসা, ওই দ্রবণের ভিতরে HCl যেটা ছিল, HCl থেকে আসা প্রোটনের পরিমাণটাকে। কিন্তু বাস্তব কথা হচ্ছে ওই দ্রবণে শুধুমাত্র HClই প্রোটন উৎপন্ন করেনি, ওখানে আরও একজন ছিল যেও আসলে প্রোটন তৈরি করে। সেই ভদ্রলোকটাকে, সেই ভদ্রলোক হচ্ছে আমাদের পানি। হ্যাঁ, যাকে দ্রাবক হিসাবে ব্যবহার করে তুমি মূলত দ্রবণটা বানিয়েছিলে। পানি যেহেতু ছিল, পানি বিয়োজিত হয়ে কি তৈরি করে? পানি থেকেও কিন্তু প্রোটন আসে আর হাইড্রোক্সিল মূলক আসে। তো কথা হচ্ছে পানি থেকে কতগুলো আসে? আমরা এক্ষেত্রে ধরে নেই পুরো বিষয়টা 25°C তাপমাত্রা আছে। 25°C তাপমাত্রায় তোমাদের মনে থাকার কথা, পানি তৈরি হবে 10⁻⁷ মোল, আর HCl থেকে আসা প্রোটনের পরিমাণ এক্ষেত্রে হচ্ছে 2 × 10⁻8 মোল। আমি পুরো বিষয়টা ওপাশে আবার একটু ফ্রেশ করে দেখাচ্ছি। HCl বিয়োজিত হয়ে এক্ষেত্রে প্রোটন তৈরি করেছে হলো 2 × 10⁻8 মোল। আর যেহেতু এখানে তাপমাত্রা বলা ছিল না, আমরা ধরে নিব যে এটা 25°C তাপমাত্রা আছে, এবং 25°C তাপমাত্রায় পানি বিয়োজিত হয়ে কি করে? 10⁻⁷ মোল, 10⁻⁷ মোল প্রোটন তৈরি করে। তোমাদের যদি মনে থেকে থাকে, আমরা আগে থেকেই জানি আর গত ভিডিওগুলোতেও আলোচনা করা হয়েছে। তাহলে ওই দ্রবণের টোটাল অ্যামাউন্ট অফ H+ কত, H+-এর মোট পরিমাণ কত, সেটা হলো আমাদের 2 × 10⁻8 যোগ 10⁻⁷, এত মোল প্রতি লিটারে আমরা ওই দ্রবণের ক্ষেত্রে প্রোটন পাবো। এই পরিমাণটার সাথে আমাদের ঋণাত্মক লগারিদম প্রয়োগ করতে হবে। তোমাদের যদি খেয়াল থেকে থাকে, আমি এই ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আমরা পিএইচ নির্ণয় করার সময় -log অফ হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রাটা লিখি, এখানে প্রোটনের ঘনমাত্রাটা অবশ্যই শুধুমাত্র অ্যাসিড থেকে আসা বা ক্ষার থেকে আসা প্রোটনের পরিমাণ না। ওই দ্রবণে যদি অন্য কোনো সোর্স থেকেও, উৎস থেকেও প্রোটন আসে, অর্থাৎ ওই দ্রবণে যতগুলো প্রোটন এক্সিস্ট করছে, এক্সিস্টিং সমস্ত প্রোটনের পরিমাণটা এখানে বসাতে হবে, টোটাল অ্যামাউন্ট অফ প্রোটন। তাহলে এখানে কি হচ্ছে? অ্যাসিড থেকে আসা প্রোটনের পরিমাণ হচ্ছে এটা, আর পানি থেকে আসা প্রোটনের পরিমাণ হচ্ছে এটা। দুইটার যোগফল নিয়ে আমাদের এখানে বসাতে হবে। তাহলে আমরা যদি বসাই, কি আসবে? -log অফ 2 × 10⁻8 যোগ হচ্ছে 10⁻⁷। এবার তোমরা হিসাব করে দেখো, এটার মান, আমার কাছে ক্যালকুলেটর নেই, 6.98 বা এই ধরনের কিছু একটা মান আসবে, যে মানটা হলো প্রকৃতপক্ষে ওই দ্রবণের পিএইচের মান। যেটা খেয়াল করে দেখো, দ্যাট ডিডেন্ট ইভেন টাচ 7, সাথেও কিন্তু স্পর্শ করবে না। একটা অ্যাসিড দ্রবণের যেহেতু পিএইচের মান বের করছি, সেটার মান অবশ্যই 7-এর কম হতে হবে। আমাদের কত এসেছে? 6.98। তোমরা নিজেরা হিসাব করে দেখো, আমি জানি না কত আসবে, বাট দ্যাট উইল বি মাস্ট <7। এটাই হচ্ছে এই অঙ্কের সবচেয়ে বড় ম্যাজিক, যে তোমার যখন অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা অতিরিক্ত কম হয়ে যায়, তখন তোমার পিএইচের মান 7-এর চেয়ে বেশি চলে আসে ভুল করে। সেক্ষেত্রে কী করতে হবে? পানি থেকে আসা প্রোটনের পরিমাণটাকে এখানে যোগ করে দিতে হবে। একইভাবে তোমাকে যদি অতিরিক্ত কম ঘনমাত্রার ক্ষার দ্রবণ দেওয়া হয়, সেই ক্ষেত্রে কি হবে? ওটা একটু নিজেরা করে দেখো, তুমি নিজে একটা অঙ্ক বানিয়ে নিতে পারো। আমি বলে দিচ্ছি, 2 × 10⁻8 m সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ বের করে দেখো তো ব্যাপারটা কি আসে। এক্ষেত্রে দেখতে পারবে পিএইচের মান 7-এর চেয়ে কম চলে আসবে, অর্থাৎ ক্ষারের দ্রবণের পিএইচ অ্যাসিডের রেঞ্জে পড়ে গেছে। তো এই ব্যাপারটা সমাধান কিভাবে করা যাবে তোমরা নিজেরা করো, না পারলে কমেন্টে জানাও, আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব।
আর একটা প্রশ্ন এখানে চলে আসে, সেটা হচ্ছে যে ভাইয়া আপনি এক্ষেত্রে 10⁻⁷ যোগ করলেন, অর্থাৎ পানি থেকে আসা যে প্রোটনের পরিমাণ এটাকে এখানে যোগ করলেন। এতক্ষণ যত অঙ্ক করেছি সেসব ক্ষেত্রেও তো এসিডের সাথে সাথে ওই দ্রবণের মধ্যে অন্যরা অর্থাৎ পানিও প্রোটন ত্যাগ করেছিল, তাহলে পানি থেকে আসা প্রোটনের পরিমাণটা তখন যোগ করেননি কেন? তার আনসারটা হচ্ছে, তুমি একটা জিনিস ভেবে দেখো, আমার কাছে ধরো 5 কোটি টাকা আছে, সেই অবস্থায় কৌশিক এসে আমাকে বলল, ভাই তুমি এই 2টা টাকা রাখো, তোমার খুব ভালো হবে, তুমি এই 2 টাকা দিয়ে অনেক কিছু খাওয়া দাওয়া করতে পারবা, অনেক ঘোরাফেরা করতে পারবা। তো ওকে আসলে আমি এই 2 টাকা দেওয়ার পরে ওকে জীবিত রাখবো না আর কি, মানে কিভাবে মেরে ফেলতে হবে তোমরা ভালো করে জানো আর কি। তার কারণটা হচ্ছে, আমার টোটাল অ্যাকাউন্টসে যে পরিমাণ টাকা আছে তার তুলনায় ও যে টাকাটা আমাকে দিচ্ছে, দিস ইজ রিয়েলি নেগলিজিবল। আমার দরকার নেই ওই টাকার, যদি দরকারও হয় পকেটে যদি ঢুকায়ও, আমার হিসাব নিকাশের সময় ওই 5 কোটি টাকার সাথে 2 যোগ করলেও কিছু যাবে না, আসবে না, না যোগ করলেও কিচ্ছু হবে না। কিন্তু যখন আমার কাছে 5 টাকা আছে আমার পকেটে, তখনও যদি আমাকে 2 টাকা দেয়, অবশ্যই ওর টাকাটা আমি গ্রহণ করব। ওকে হয়তো বা কোলে নিয়ে কিছুক্ষণ দৌড়াদৌড়িও করবো যে আহারে আমার ছোটো ভাইটা কত ভালো, আমাকে 2টা টাকা দিছে। মানে কি, তুমি সবসময় এই যোগ বিয়োগের ক্ষেত্রে সব কিছুকে ইগনোর করতে পারো না। তোমার এতক্ষণ যত অঙ্ক করেছি সেক্ষেত্রে খেয়াল করে দেখো তোমার প্রোটনের ঘনমাত্রাগুলো কেমন ছিল, 0.3, 0.2, 0.5, 1.5 এরকম কিছু একটা। তার সাথে তুমি 10⁻⁷ যোগ করো কিংবা না করো একই কথা। যে কোনো অঙ্ক করে দেখো, ধরো 0.3 ছিল হচ্ছে প্রোটনের ঘনমাত্রা, তার সাথে তুমি 0.7 যোগ করে দেখো লগের ভিতরে, কোনো পার্থক্য আসবে না, একই মান পাচ্ছ। কিন্তু এক্ষেত্রে খেয়াল করে দেখো, এসিড থেকে আসা ঘনমাত্রা যতটুকু প্রোটনের, এসিড থেকে আসা প্রোটনের ঘনমাত্রা যতটুকু, তার চেয়ে বরং পানি বেশি পরিমাণে প্রোটন তৈরি করছে। কি অদ্ভুত একটা ব্যাপার না? এসিড মাত্র 2 × 10⁻⁸ মোল প্রোটন তৈরি করছে, সেখানে পানি, ভদ্রলোক পানি নিজে কিন্তু দিয়ে দিচ্ছে 10⁻⁷ মোল। এক্ষেত্রে বরং এসিড থেকে আসা প্রোটনের চেয়ে পানি থেকে আসা প্রোটনের পরিমাণ অনেক বেশি। ওটাকে তো ইগনোর করা যাবে না, ওটা খুব সিগনিফিক্যান্ট একটা, মানে খুব তাৎপর্যপূর্ণ একটা ভূমিকা রাখছে এই দ্রবণটার ক্ষেত্রে। এই কারণে আমরা এই দ্রবণের পিএইচ নির্ণয়ের জন্য পানি থেকে আসা প্রোটনের পরিমাণটাকে ইগনোর করতে পারবো না, ওটাকে অবশ্যই এখানে যোগ করতে হবে। তোমাদের কাছে আর একটা প্রশ্ন থাকলো, সেটা হচ্ছে এই যে আমরা 10⁻⁷ যোগ করব, কখন যোগ করব বলেছি? যখন অ্যাসিড বা ক্ষারের দ্রবণের ঘনমাত্রা খুবই কম থাকবে। তোমাদের প্রশ্নটা হলো যে কখন আমরা এই কাজটা করব, মানে ঘনমাত্রা কম হলে তো 10⁻⁷ যোগ করব, ঘনমাত্রা কত কম হলো, অর্থাৎ কখন থেকে আমরা এই 10⁻⁷ যোগ করা শুরু করব। এটা খুব সহজ একটা হিসাব করে বের করা যায়, তোমরা একটু নিজেরা করে দেখবে, করে দেখে আমাদেরকে কমেন্টে জানাও। ব্যাপারটা খুবই মজার, বন্ধুদের সাথে আলোচনা করো, আসলেই ব্যাপারটা খুব মজার আর কি। আমরা আমাদের আজকে শেষ অঙ্কে চলে আসছি, 21 নম্বর অঙ্ক। আমরা আর বেশিক্ষণ শ্যুট করতে পারবো না আজকে, রোদ উঠে গেছে তোমাদের নগরীতে, কবি বলেছেন, কবির ভাষাই বললাম আর কি। তো 21 নম্বর অঙ্কে কি বলেছে, ফর্মিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক যথাক্রমে এত আর এত, দুটো মান দেওয়া আছে, এদের আপেক্ষিক শক্তি কত? আপেক্ষিক শক্তি ব্যাপারটা কি? ইংরেজিতে এটাকে বলা হয় রিলেটিভ স্ট্রেংথ, অর্থাৎ একটা অ্যাসিডের তুলনায় আর একটা অ্যাসিড কত বেশি শক্তিশালী। তো এটা করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এদের বিয়োজন মাত্রার তুলনা করতে হবে, যা সাপেক্ষে বের করতে হবে তাকে আমরা নিচে রাখবো। এই ব্যাপারটা কি হয়, কেন হয়, আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। সেটা হচ্ছে যে খেয়াল রাখো, কোনো একটা অ্যাসিডের সাপেক্ষে যখন আরেকটা অ্যাসিডের শক্তি আমরা নির্ণয় করি, তখন নিয়ম হচ্ছে একটার বিয়োজন মাত্রার সাপেক্ষে আরেকটার বিয়োজন মাত্রা কত গুণ, এজন্য আমরা অনুপাতটা বের করি যে একজনের সাপেক্ষে আরেকজন আসলে কত গুণ। তো দেখো তোমাকে কি বলেছে, ফর্মিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড দুইজনের বিয়োজন ধ্রুবক দেওয়া আছে, এদের আপেক্ষিক শক্তি কত, মানে একজনের সাপেক্ষে আরেকজনের শক্তি কত। তুমি চাইলে যে কারোর সাপেক্ষে যে কারোটা বের করতে পারো, যেহেতু তোমাকে স্পেসিফিক্যালি কিছু বলেনি। তো আমি এখানে যেটা করছি যে অ্যাসিটিক অ্যাসিডের সাপেক্ষে ফর্মিক অ্যাসিডেরটা বের করছি। তাহলে তোমাকে কি দিয়েছে, কে অফ ফর্মিক অ্যাসিড HCOOH, এটার মান দিয়েছে 21.4 × 10⁻⁵, আর কে এর মান অ্যাসিটিক অ্যাসিডের জন্য CH3COOH এটার জন্য দিয়েছে 1.81 × 10⁻⁵। তোমাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এটা তোমরা জৈব যৌগে পড়বে, তারপরে বলে রাখি জৈব অ্যাসিডদের ক্ষেত্রে কার্বন শিকল যত বড় হয়, অর্থাৎ ধরো এখানে আছে HCOOH, তারপরে তুলনা করেছে CH3COOH এর সাথে, এটা তো কমনলি থাকবেই জৈব অ্যাসিডে, কার্বক্সিলিক অ্যাসিডে। পিছনে যে কার্বন শিকলটা, আমি যদি আরেকটা লিখি CH3CH2COOH, এই কার্বন শিকলের দৈর্ঘ্য যত বড় হবে ওই অ্যাসিডের
শক্তিমাত্রা তত কমতে থাকবে। এখানেও খেয়াল করতে পারছো এই অ্যাসিডে কার্বন শিকলে একটা কার্বন, এখানে কার্বন শিকলে মানে শিকলে কোনো কার্বনই নেই। তো মিথানোইক অ্যাসিড অর্থাৎ ফর্মিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক হচ্ছে 21.4 × 10⁻⁵, আর ইথানোইক অ্যাসিড হচ্ছে 1.81 × 10⁵। ডেফিনেটলি ইথানোইক অ্যাসিডের চেয়ে মিথানোইক অ্যাসিড অর্থাৎ ফর্মিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান অনেক বেশি। আর তোমরা জানো যার বিয়োজন ধ্রুবক যত বড় সেই অ্যাসিড তত শক্তিশালী হয়। তো আপেক্ষিক শক্তির ক্ষেত্রে আমরা কি বলেছি যে বিয়োজন মাত্রার অনুপাতটা আমরা বের করব। তাহলে আলফা অফ HCOOH ডিভাইডেড বাই আলফা অফ CH3COOH এভাবে করছি, তার কারণ হচ্ছে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ইথানোইক অ্যাসিডের সাপেক্ষে মিথানোইক অ্যাসিডেরটা বের করব। তোমরা একটা জিনিস জেনে রেখো, যার সাপেক্ষে কোনো কিছু নির্ণয় করবে তাকে দিয়ে ভাগ করবে যখন অনুপাত আকারে আমরা প্রকাশ করতে চাই যে কত গুণ কে কার চেয়ে কত গুণ শক্তিশালী। তাহলে আমাদের কি আসবে এখানে, আলফা এর মান তো দেয়া নেই কিন্তু কে এর মান আমাদের জানা আছে। আবার একটা মজার ব্যাপার হচ্ছে তুমি তাদের দুজনের আপেক্ষিক শক্তি চিন্তা করতে চাইলে এটা তোমাকে করতেই হবে, সেটা হচ্ছে যে একটা অ্যাসিডের তুমি যদি 0.1 মোলার ঘনমাত্রার দ্রবণ নাও আর একজনের নিলে 0.5 মোলার ঘনমাত্রার দ্রবণ, এরপর এদেরকে তুলনা করতে গেলে এটা কিন্তু হলো না, এটা একটা মানে একচোখা কাজ হয়ে যাবে, পক্ষপাতিত্ব হয়ে যাবে। যে যার ঘনমাত্রা বেশি তার তো স্বাভাবিকভাবেই শক্তিমাত্রা বেশি হওয়ার কথা, মানে তার সক্রিয়তা বা তার অ্যাক্টিভিটি বেশি হবে। সেক্ষেত্রে আমরা যে কাজটা অবশ্যই করতে হবে দুইজনেরই ঘনমাত্রা একই রেখে তারপরে চিন্তা করতে হবে। তাহলে আমরা যে কাজটা করতে পারি, ধরে নিব যে দুইজনেরই ঘনমাত্রা একই নেওয়া হয়েছে, তাহলে আমরা কি করব, আলফা ইকুয়াল টু, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, রুট ওভার কি আসবে, কে অফ HCOOH ডিভাইডেড বাই কে অফ CH3COOH। এটা কি বুঝতে পারছো কীভাবে হয়? একটু নিজেদের বুঝে দেখতে হবে, আমি চাচ্ছি না এটা তোমাদেরকে বুঝিয়ে দিতে। এই সূত্রটা কিভাবে আসলো তোমাদের নিশ্চয়ই মনে আছে, কে এ ইকুয়াল টু আমরা জানতাম আলফা স্কোয়ার সি ডিভাইডেড বাই 1 - আলফা। নিঃসন্দেহে আমরা এখন 1 - আলফাটাকে ইগনোর করব। তো এই কে এ ইকুয়াল টু যেহেতু আলফা স্কোয়ার সি, এখান থেকে আমরা কিভাবে এখানে আসতে পারি এই গাণিতিক হিসাবটা তোমাদের একটু করতে হবে, এটা আমি করে দিচ্ছি না। এরপরে তো কাজ সহজ, আমরা এটার মান বের করতে চাইলে যেহেতু কে এর মান দুটোই দেওয়া আছে আমরা বসিয়ে দিলেই আনসারটা পেয়ে যাব। 21.4 × 10⁻⁵ তো আমাদের চলে এসেছে ফর্মিক অ্যাসিডের বিয়োজন মাত্রা ডিভাইডেড বাই ইথানোইক অ্যাসিডের বিয়োজন মাত্রা, এটার অনুপাত এসেছে 3.438। তার মানে আমরা তার পরের লাইনে বলতে পারি আলফা অফ ফর্মিক অ্যাসিড ইজ ইকুয়াল টু 3.438 ইন্টু আলফা অফ ইথানোইক অ্যাসিড CH3COOH। তার মানে বলা যায় কে বেশি শক্তিশালী, অবশ্যই ফর্মিক অ্যাসিড বেশি শক্তিশালী। কত গুণ শক্তিশালী, ইথানোইক অ্যাসিডের চেয়ে 3.438 গুণ শক্তিশালী। তো এই গেল আজকে আমাদের আয়োজন তোমাদের জন্য। এর পরবর্তীতে আমরা আসবো হচ্ছে বাফার দ্রবণ নিয়ে। বাফার দ্রবণ এবং বাফার দ্রবণের অঙ্কগুলো একই সাথে করার চেষ্টা করব আমরা। তোমরা যে কাজটা করে রাখতে পারো বাসায় সেটা হচ্ছে যে এই অঙ্কগুলো ভালো করে করো, আর যারা আমাদের আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নাও, কারণ বাফার দ্রবণে যেতে গেলে অবশ্যই তোমার স্বাভাবিকভাবে যে পিএইচের সাধারণ তত্ত্বগুলো ধারণাগুলো বা অ্যাসিড ক্ষারের ধারণাগুলো এগুলো অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। আর সেই সাথে তোমাদেরকে বলে রাখি যারা তোমরা এখন দ্বিতীয় বর্ষে আছো বা প্রথম বর্ষের শেষের দিকে তাদের জন্যও বলে রাখি যে আমাদের কিছু বেসিক ভিডিও তৈরি করা হচ্ছে যেটা ইন্টারমিডিয়েটের প্রথমেই তোমার জানা উচিত, মানে এসএসসি পাস করার পরেই তোমাদের এগুলো শেখা উচিত। তোমরা চাইলে কেউ ওই ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলেও তোমাদের বেশ ভালো হবে আর কি। আর সবাই আবারও বলছি অন্যান্য ভিডিওর মতোই যে বাইরে বেরিয়েও না, যথাসম্ভব ঘরের ভিতরে থাকার চেষ্টা করো। আমাদের এই অসুস্থ পৃথিবীটাকে একটু সুস্থ করার চেষ্টা করি, চলো সবাই একসাথে কাজ করছি। আর পড়ালেখা করতে থাকো, পড়ালেখা ছেড়ো না। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের অঙ্কগুলো বুঝতে পেরেছো, আর না বুঝতে পারলেও সমস্যা নেই, কোনো কিছু একবারেই বুঝতে হবে ব্যাপারটা আসলে এরকম না। আমি নিজেও তোমাদের বয়সে যখন ছিলাম তখনও অনেক কিছু একবারে বুঝতাম না, তো এখনও অনেক কিছু আমি একবারে বুঝি না, এতে কিচ্ছু যায় আসে না। একই জিনিস বারবার করতে থাকো, আসলে করতে পারলেই আনসারটা মিললেই যে তোমার সব কিছু হয়ে গেল, সব মজা পেয়ে গেলে, ব্যাপারটা আসলে এরকম হওয়া উচিত না। তার কারণ হচ্ছে কোনো একজন জ্ঞানী মানুষ বলে গেছেন যে ডেস্টিনেশন ইজ নট ইম্পর্ট্যান্ট, দ্য জার্নি ইজ। মানে এই যে অঙ্ক করছো, একটা সমস্যা পেলে এটা নিয়ে যে টানা হেঁচড়া করছো, একেবারে বন্ধুর সাথে যে একেবারে চুলচেরা বিশ্লেষণ করছো,
এই জিনিসটাতেই না তোমার মজা পাওয়া উচিত। আমি এরকম তোমাদের অনেক ভাইয়াদের সাথে করি, প্রচুর মজার মজার উদ্ভট সব প্রশ্ন বানাই, নিজেরা সলভ করি, আবার এর কোনো সমাধান নেই। এই প্রশ্নটাই হয়তো অনেক সময় দেখা যায় যে ইনভ্যালিড একটা কোয়েশ্চেন, মানে অবান্তর একটা প্রশ্ন, তারপরেও না এই প্রশ্ন নিয়েই আলোচনা করতে ভালো লাগে। তো তোমরা নিজেরা অঙ্ক করো, আমাদের এই নিয়মের সাথে না মিললেও কখনো মনে করা যাবে না যে তোমার অঙ্ক মনে হয়নি। ব্যাপারটা কখনোই এরকম না। যৌক্তিক যে কোনো উপায়ে তুমি অঙ্ক করতে পারো, সেটা হয়তো বা তোমাকে নাম্বার দেয়নি কেউ, এতে মন খারাপ করা যাবে না। মানে এটা যার যার প্রত্যেকের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি, তুমি করতে থাকো তোমার মনের আনন্দে। তবে পরীক্ষায় ভালো করার জন্য অবশ্যই সবচেয়ে ভালো উপায় হচ্ছে বইয়ের নিয়ম ফলো করা। আমি আবারও বলছি, পরীক্ষায় ভালো করার জন্য, কিন্তু জীবনের মোটো সম্ভবত শুধুমাত্র পরীক্ষায় ভালো করাই হওয়া উচিত না, আরও অনেক কিছু হওয়া উচিত। আর কখনো অঙ্ক করা বাদ দিয়ে শুধুমাত্র তাত্ত্বিক আলোচনা পড়লে কিন্তু হবে না, কারণ আমাদের থিওরিটিক্যাল কনসেপ্ট প্রচুর ক্লিয়ার হয়, প্রচুর পরিষ্কার হয়ে যায় আমাদের কাছে যখন আমরা একটা অঙ্ক দেখি, একটা গাণিতিক সমস্যা সমাধান করি ওই তত্ত্ব ব্যবহার করে। সুতরাং অঙ্ক করতে থাকো আর পড়তে থাকো। চলে আসবো আবার নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। একটু কথা বাকি আছে। আজকে যারা তোমরা আমাদের সাথে অঙ্কগুলো করলে তাদেরকে আরেকটু মনোযোগী হতে হবে। ভিডিওটা হয়তো বা আরেকবার দেখা লাগতে পারে। তার কারণটা হচ্ছে, আমরা যে অঙ্কগুলো করালাম তোমাদেরকে, এই অঙ্কগুলোর মধ্যে দুইটা মেজর ভুল আছে। ভেরি মেটিকুলাসলি ডিজাইন ম্যাথমেটিক্যাল মিস্টেক। আমি আর কৌশিক কালকে রাতে বসে বের করেছি যে কোথায় আসলে ভুলগুলো করতে হবে, এবং সেই সময় আমার কথা বলার ধরন যেন যথেষ্ট কনফিডেন্ট হয়, তোমরা যেন ধরতে না পারো। যদি না যথেষ্ট মনোযোগী হও, ধরতে পারবে না আর কি। তো ভিডিওটা আরেকবার দেখো, অথবা যাদের প্রথমবার দেখার সময় পেয়েছো তারা আমাদেরকে মেইল করে জানাও। তোমরা যারা এটা জানাতে পারবে, প্রথম যে মেইল করবে আমাদেরকে এই ভুলগুলো জানিয়ে, তাদের জন্য একটা মজার গিফট আছে। গিফটটা হচ্ছে এই যে শিটটা, যেটা থেকে আমি তোমাদেরকে অঙ্ক করাই, সেটা হচ্ছে এই শিটটা আমি তোমাদেরকে আমার স্বাক্ষরিত অবস্থায়, মানে আমার সিগনেচার সহ কুরিয়ার করে পাঠিয়ে দিব। বুঝতেই পারছো, অসওয়াল্ডের খালাতো ভাই ফেলুদার স্বাক্ষরিত একটা হাতের শিট, সেটা খুব মূল্যবান তোমার কাছে। তো এই গিফটটার জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মেইল আইডিতে এই অঙ্কের ভুল দুটা ধরে দিতে হবে। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।